আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা আজকে যেহেতু তোমাদের ট্রায়াল কোর্সের প্রথম ক্লাস, এই কারণে আসলে মানে 5টায় টাইম দিয়ে জাস্ট একটু সময় নিলাম যেন মানুষজন পর্যন্ত পৌঁছায় যে আমরা ক্লাস নিচ্ছি এবং তোমরা যেন জয়েন করতে পারো। ঠিক আছে? এবং আজকে যেহেতু শুরুর দিন, এরকম আমরা অনেকগুলো ক্লাস আশা করি নিব তোমাদের সুবিধার জন্যই। এখন এই ক্লাসগুলোর মধ্যে আমরা চেষ্টা করছি এমন কিছু টপিক তুলে নিয়ে আসার যেগুলা তোমরা তোমাদের একাডেমিক লাইফে হয়তো কেউ পড়াইলে খুব ভালোভাবে তুমি পড়তে পারো না, বা পড়লেও মনে রাখার কোনো টেকনিক শিখো নাই, বা এমন কিছু চ্যাপ্টার যেগুলো তুমি কোনোদিন আগে কখনো পড়োই নাই। কেন? কারণ কোভিড পরবর্তী আমাদের এইচএসসি পরীক্ষাগুলোর যেই প্যাটার্নে গেছে, ম্যাক্সিমাম কেসেই সিলেবাসটা কমপ্লিট ছিল না। পুরা বই ধরে পড়া বা কোনো কিছু একাডেমিক লাইফে এইচএসসিতে আসলে আমাদেরকে এরকম পড়ায় নাই। এই প্রবলেমটার কারণে এরকম কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই, কিন্তু আমরা যে ভর্তি পরীক্ষাগুলো দেই, সেটা যেই ভর্তি পরীক্ষায় হোক না কেন, প্রত্যেক ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তারা কিন্তু আসলে তোমার এইচএসসির সিলেবাস ফলো করে না, তারা তোমার এইচএসসির বই ফলো করে। তারা কোশ্চেন করার সময় চ্যাপ্টার খুলে তাদের কাছে যদি মনে হয় যে না এই চ্যাপ্টারটা ভালো, এই চ্যাপ্টারটা সুন্দর, তারা এখান থেকে প্রশ্ন করতে পারে, যেটা কিন্তু গত 3 বছর ধরেই অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে হয়ে আসছে। সো এই ঝামেলাগুলা এড়ানোর জন্যই আমরা তোমাদের এই ট্রায়াল কোর্সের আজকে প্রথম ক্লাসটাই এমন একটা টপিক রাখলাম যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টই আগে হয়তো কখনোই পড়ে নাই, বা পড়লেও জীবনে কোনোদিন এরকম গুরুত্ব দিয়ে পড়ে নাই। এবং আমরাও চেষ্টা করব তোমাকে এই জিনিসটা এইভাবে পড়ানোর ক্ষেত্রে প্রায়োরিটি দিব যে তুমি আজকে পড়বা, তুমি সত্যিকার অর্থেই যদি চ্যাপ্টারটাকে শেষ করতে চাও, জাস্ট তুমি আমার এই লেকচারটা শেষ হওয়ার পরে 1.5 ঘন্টা সময় দিবা চ্যাপ্টারটার পিছনে, জাস্ট 1.5 ঘন্টা। এবার আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম যে আমার পড়ানোর পরে তুমি যদি 1.5 ঘন্টা সময় দাও চ্যাপ্টারটার পিছনে, এই চ্যাপ্টার থেকে ভবিষ্যতে যে কোনো পরীক্ষায় যেই ধরনের প্রশ্নই আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবা। তো আমরা আর কথা না বাড়াই, এখন তো আই গেস সবাই সাউন্ড পাচ্ছ, ঠিক আছে? আমরা ক্লাস শুরু করি। আমি আবারও বলতেছি, এই চ্যাপ্টারের অনেক কথাবার্তা আমরা আগে কখনো, বা এই শব্দগুলা কিছু আসবে যেগুলো আমরা আগে কখনোই দেখি নাই বা শুনি নাই। সুতরাং আমি যেভাবে বলবো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তুমি যেন ক্লাসটাকে ঠিক ওইভাবেই শোনো। এবং যেহেতু আমরা আমাদের একদম রেগুলার মেডিকো পেজেই ক্লাসটা রাখতেছি, সুতরাং এই লাইভ ক্লাসটা থাকবে। তো তোমার যদি পড়ার সময় তুমি মনে করো যে না আমার হয়তো আবার একবার যদি দেখতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো, তো যেহেতু এটা গ্রুপের মধ্যে থাকবে, তুমি এখান থেকে কিন্তু অনায়াসে তোমার ফাস্ট ফরওয়ার্ড করে যতটুকু দরকার অতটুকু তুমি আবার দেখে কিন্তু পড়তে পারবা। তাহলে আমরা আসি, আমরা আজকে কি পড়বো? আমরা আজকে উদ্ভিদ জগতের একটা সেগমেন্ট, যেটাকে আমরা বলি ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, এই দুইটা জিনিস সম্পর্কে শিখব। তার মানে আমি শুরু করলাম কিন্তু উদ্ভিদ জগৎ বলে, তার মানে উদ্ভিদ জগতে হয়তো আরো এরকম অন্য অনেক কিছুই আছে যা কিনা আমাদের উদ্ভিদ বিজ্ঞান বইয়ে আছে, এবং এটাও আমরা আমাদের ক্রমান্বয়ে আমরা যখন পড়াবো, এই কোর্স হোক বা তোমাদের যখন শিডিউল ক্লাসগুলো শুরু হবে, তোমরা যখন আবার যারা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোচিং এ ভর্তি হবা আসবা, তোমরাও দেখবে এই ক্লাসগুলো আবার পাবা, যেখানে আমরা পুরো উদ্ভিদ জগৎ সম্পর্কিত তোমাকে পড়াবো। সিম্পল কথা, উদ্ভিদ বিজ্ঞান যেহেতু, তাহলে উদ্ভিদ জগৎ সম্পর্কে তো আমাদের জানতেই হবে। তো আমরা আজকে ওই উদ্ভিদ জগতের একটা ছোট অংশ, সেটা হচ্ছে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, এই দুটো জিনিস সম্পর্কে শিখব। তো আমরা যদি এখানে যাই, আমি তোমাকে ফার্স্টে উদ্ভিদ জগৎ সম্পর্কে একটু ধারণা দিব, এবং আমি যা পড়াবো প্রত্যেকটা জিনিসই যে তোমার বইয়ে আছে, একটু পরপর সেই জিনিসগুলো আমি তোমাকে বইয়ে দেখাই দিব। তাইলে আমার লেকচারের দিকে একটু ফোকাস রাখো। আচ্ছা, আমি তোমাকে বলছি আমরা শুরুতে এখন হচ্ছে উদ্ভিদ জগতের কিছু একটা জিনিস সম্পর্কে শিখব। সরি, এই উদ্ভিদ জগৎকে দুইজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে বিজ্ঞানী বেনথাম এবং আরেকজন বিজ্ঞানীর নাম হচ্ছে হুকার। এই দুইজন বিজ্ঞানী পুরা উদ্ভিদ জগৎকে একটা ক্রাইটেরিয়ার উপর বেস করে দুই ভাগে ভাগ করেন। ক্রাইটেরিয়াটা ছিল হচ্ছে তোমার ফুল ধারণের ক্ষমতা, বা সোজা কথা ফুল ধারণ। তাহলে দুই ভাগে ভাগ করেন বলতে, এক দলের ফুল ধারণের ক্ষমতা নাই, যার ফুল ধারণের ক্ষমতা নাই তাকে আমরা কি বলি? অপুষ্পক, বা ইংলিশে এটাকে বলা হয় ক্রিপ্টোগ্যামিয়া।
আরেক দল যার ফুল ধারণের ক্ষমতা থাকবে তাকে আমরা বলি সপুষ্পক বা পুষ্পক উদ্ভিদ, ইংলিশ এটাকে বলা হয় ফেনারোগেমিয়া। এখন এই অপুষ্পক বা ক্রিপ্টোগেমিয়াকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে থ্যালোফাইটা, একটা হচ্ছে ব্রায়োফাইটা এবং একটা হচ্ছে টেরিডোফাইটা। আর ফেনারোগেমিয়া বা পুষ্পক উদ্ভিদ যেটা, এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদ, আর একটা অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ। খেয়াল করে দেখো, এই যে জিনিসগুলো লিখছি সবগুলো কিন্তু তোমার উদ্ভিদ বিজ্ঞানে কোনো না কোনো একটা চ্যাপ্টারের নাম। যেমন এই যে যেটা থ্যালোফাইটা বলছি, এটা আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শৈবাল এবং ছত্রাক, মানে অ্যালজি এবং ফানজাই। তাই দেখো, শৈবাল ছত্রাক একটা চ্যাপ্টার, ব্রায়োফাইটা টেরিডোফাইটা একটা চ্যাপ্টার, নগ্নবীজী আবৃতবীজী কিন্তু আরেকটা চ্যাপ্টার। এই সবগুলো মিলে কিন্তু পুরো উদ্ভিদ জগৎ। তো এখন এই যে আমি জিনিসটাকে এরকম অবলিকলি লিখছি, এটা কিন্তু একটা কারণ আছে। আমি একটা কারণের জন্য এরকম অবলিকলি লিখছি। সেটা হচ্ছে, তুমি মনে রাখবা, তুমি যত এরকম বাম থেকে ডান দিকে বা এরকম সামনের দিকে যাবা, এই যে আমি বাঁকা করে লিখছি, তোমাকে বুঝতে হবে এই জিনিসটা হচ্ছে উদ্ভিদ জগতের উন্নয়নের ধারা ইন্ডিকেট করে। মানে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় পুরা উদ্ভিদ জগতের মধ্যে সবচেয়ে উন্নত কে, সবচেয়ে উন্নত হচ্ছে এটা অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ। তাহলে পুরা উদ্ভিদ জগতে সবচেয়ে অনুন্নত কে, আমরা শৈবাল বলতে পারি, আমরা এতটুক না বলে আমরা ব্রড হেডিং এ চিন্তা করি, আমরা থ্যালোফাইটাকে বলি। ঠিক আছে, মানে এই 5টার দিকে খেয়াল করো তুমি। তাহলে পুরা উদ্ভিদ জগতে সবচেয়ে উন্নত হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, সবচেয়ে অনুন্নত হচ্ছে থ্যালোফাইটা। এখন যদি বলে পুরা উদ্ভিদ জগতে এই উন্নত এবং অনুন্নতর মাঝখানে সেতু বন্ধনকারী হিসেবে কে আছে, তাহলে উত্তর কি দিবা? লেখো তো। যে পুরো উদ্ভিদ জগতে উন্নত অনুন্নতর ঠিক মাঝখানে সেতু বন্ধনকারী গ্রুপটার নাম কি? বোর্ড দেখে অ্যান্সার দাও। ভেরি গুড মৌমিতা, যেটা অ্যান্সার হচ্ছে টেরিডোফাইটা। এখন তুমি দেখো এখানে তো 5টা আছে, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। তুমি যদি এই পাশে 2, এই পাশে 2 চিন্তা করো, তাহলে একদম মাঝখানে কে আছে? টেরিডোফাইটা। তাহলে পুরো উদ্ভিদ জগতে সেতু বন্ধনের কথা বললে আমাদের অ্যান্সার কি হবে? টেরিডোফাইটা। এবার আবার একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে অনুন্নত কে, তাহলে আমরা বলবো অপুষ্পক উদ্ভিদে অনুন্নত যে সবার নিচে আছে সেই, তার মানে কে? থ্যালোফাইটা। তাহলে এই অপুষ্পক উদ্ভিদে সবচেয়ে উন্নত কে? টেরিডোফাইটা। এই অপুষ্পক উদ্ভিদে উন্নত অনুন্নতর মাঝখানে সেতু বন্ধনকারী হিসেবে কে আছে? ব্রায়োফাইটা। তাহলে আমাদের একটু খেয়াল রাখতে হবে পরীক্ষার হলে কার মধ্যে সেতু বন্ধনের কথা বলতেছে সেই জিনিসটা। আমাদেরকে যদি পুরা উদ্ভিদ জগতের মধ্যে সেতু বন্ধনের কথা বলে তখন আমরা অ্যান্সার দিব টেরিডোফাইটা। আমাদেরকে যদি অপুষ্পক উদ্ভিদের মধ্যে সেতু বন্ধনের কথা বলে তাহলে আমরা অ্যান্সার দিব হচ্ছে ব্রায়োফাইটা। কথার জন্য খেয়াল থাকে, এই কারণে হচ্ছে আমাদের এই ক্লাসিফিকেশনটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যে পুরো উদ্ভিদ জগৎ 2 ভাগে ভাগ করা হয়েছে ফুল ধরনের ক্ষমতার উপর ভিত্তি করে। এক দলের ক্ষমতা নাই, এক দলের আছে। যার ক্ষমতা নাই সে অপুষ্পক, সেটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। আর যেটা এই পুষ্পক উদ্ভিদ বা ফেনারোগেমিয়া, এটাকে 2 ভাগে ভাগ করছে, জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদ, অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ। তাহলে এই 5টার মধ্যে সবার ডানে যে আছে সে সবচেয়ে উন্নত, মানে অ্যাঞ্জিওস্পার্ম। সবার বামে যে আছে সে হচ্ছে থ্যালোফাইটা, সে সবচেয়ে অনুন্নত। আর এই পুরাটার মধ্যে মাঝখানে কে আছে? টেরিডোফাইটা। তাহলে উদ্ভিদ জগতে সেতু বন্ধনকারী টেরিডোফাইটা। আবার বললো অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে অনুন্নত কে? থ্যালোফাইটা। অপুষ্পকে সবচেয়ে উন্নত কে? টেরিডোফাইটা। তাহলে অপুষ্পকে সেতু বন্ধনকারী হিসেবে কে আছে? ব্রায়োফাইটা। এই কিছু জিনিস আগে আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমাদের আজকের পড়া তো ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তাহলে আমরা একটু এদিকে ফোকাস করি। আমার কথা হচ্ছে থ্যালোফাইটা বলো, ব্রায়োফাইটা বলো, টেরিডোফাইটা বলো, এই কারোই তো ফুল হয় না। তাহলে এক কথায় ক্রিপ্টোগেমিয়া নামে থাকলেই তো পারতো, এদেরকে আবার কেন সাবডিভাইড করা হইলো? তার মানে হয়তো এদেরও বৈশিষ্ট্যগত কোনো পার্থক্য আছে। তো বেসিক্যালি তুমি মাথায় রাখবা এদেরকে
তিনটা ক্রাইটেরিয়ার উপর ভাগ করা হয়েছে। কয়টা ক্রাইটেরিয়ার উপর? তিনটা ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াগুলো হচ্ছে এরকম, যেদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে কিনা, মানে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় কিনা, তারপরে হচ্ছে এদের ভ্রূণ সৃষ্টি হয় কিনা, এবং এদের মধ্যে পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু থাকে কিনা। ঠিক আছে, এই হচ্ছে ক্রাইটেরিয়া। এই তিনটা ক্রাইটেরিয়ার উপর বেস করে এদেরকে আসলে ভাগ করা হয়েছে। এখন দেখো আমরা কিভাবে মনে রাখি জিনিসটা। সেটা হচ্ছে অপুষ্পকের মধ্যে থ্যালোফাইটা যেহেতু সবচেয়ে অনুন্নত, তার মানে সোজা কথা এর মধ্যে কি কোনো কিছুই নাই। তার মানে তুমি এই তিনটা বৈশিষ্ট্যের যাই বলবা, দেখবা থ্যালোফাইটার মধ্যে তাই হচ্ছে কি না। আবার টেরিডোফাইটা কি এই তিনটার মধ্যে সবচেয়ে উন্নত, তাহলে এই তিনটা ক্রাইটেরিয়ার সবগুলাই তুমি দেখবা কি টেরিডোফাইটার মধ্যে আছে। আর ব্রায়োফাইটা যেহেতু মাঝামাঝি আছে, আমরা কি বলতে পারি না এরা উন্নয়নশীল অবস্থায় আছে, মানে বাংলাদেশের মতো, মানে এর কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিকও আছে। তো তুমি যে কোনো একটা জিনিস মনে রাখো, তুমি খালি মনে রাখবা ব্রায়োফাইটায় এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে কেবল একটা জিনিসই পাওয়া যায়, সেটা হচ্ছে ব্রায়োফাইটা ভ্রূণ সৃষ্টি করে। ব্রায়োফাইটা কি সৃষ্টি করে? ভ্রূণ সৃষ্টি করে। তাহলে পরে এখন যদি তোমাকে আমি এই জাস্ট তিনটা ক্রাইটেরিয়ার উপর বেস করে বলি যে তুমি ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এই দুইজনের মধ্যে সাদৃশ্য বা মিল কোনটা, আমাকে উত্তর দাও। তাহলে মিল কি? দেখো ব্রায়োফাইটাতেও ভ্রূণ সৃষ্টি হবে, টেরিডোফাইটাতেও কি হবে? ভ্রূণ সৃষ্টি হবে। তাহলে এই দুইটা বৈশিষ্ট্য হচ্ছে এদের, মানে এই বৈশিষ্ট্যটা হচ্ছে দুইজনের জন্য কমন, বা এটা বলবো আমরা সাদৃশ্য। আবার যদি বলে তাহলে এই দুজনের মধ্যে পার্থক্য কি, তাহলে এবার তুমি ওই পয়েন্টে আসো যে টেরিডোফাইটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারবা, কিন্তু ব্রায়োফাইটাকে পারবা না। টেরিডোফাইটায় ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু থাকবে, কিন্তু ব্রায়োফাইটায় থাকবে না। সিম্পল কথা। এবং তুমি তাকায় দেখো থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এই তিনজনের মধ্যে একমাত্র ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু কার আছে? উত্তর দাও তো। থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এই তিনজনের মধ্যে একমাত্র পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু কার আছে? ভেরি গুড, টেরিস বা টেরিডোফাইটারই আছে। যার কারণে এই টেরিডোফাইটার আরেকটা নাম হচ্ছে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস। এগুলো বইয়ের মধ্যে আছে, আমি তোমাকে সব দেখাবো। ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস। তাহলে টেরিডোফাইটাকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস কেন বলা হয়? কারণ একমাত্র অপুষ্পক উদ্ভিদ এই টেরিডোফাইটা যার মধ্যে কি বিদ্যমান? ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু বিদ্যমান, এই কারণে। আচ্ছা, আবার আসি। ব্রায়োফাইটা, টেরিডোফাইটা দুজনের মধ্যে কি সৃষ্টি হয় বলছি আমরা? ভ্রূণ সৃষ্টি হয়। ভ্রূণ ইংরেজি হচ্ছে এমব্রায়ো, এবং ভ্রূণ সৃষ্টিকারী উদ্ভিদদেরকে বলা হয় এমব্রায়োফাইটা বা এমব্রায়োফাইটস, যাই বল একই কথা। তাহলে ব্রায়োফাইটা, টেরিডোফাইটাকে আমরা আবার কিসের অন্তর্ভুক্ত করতে পারবো? এমব্রায়োফাইটস। কেন? কারণ তারা দুইজনই কি সৃষ্টি করে? ভ্রূণ সৃষ্টি করে। তাহলে এই হচ্ছে আমরা একটা ক্লাসিফিকেশনের, আমাদের আজকের পড়ার জন্য যতটুকু জানা দরকার অতটুকু তোমাকে পড়াইলাম। ঠিক আছে, আমি আবার অ্যাট এ গ্ল্যান্স তোমাদেরকে বলি, ঠান্ডা মাথায় শুনবা। পুরা উদ্ভিদ জগৎ দুইজন বিজ্ঞানী, নাম বেনথাম হুকার, কিসের ভিত্তিতে ক্লাসিফিকেশন করছে? ফুল ধারণের ক্ষমতা। এক দলের নাই অপুষ্পক উদ্ভিদ, আরেক দলের আছে পুষ্পক বা সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পককে তিন ভাগে ভাগ করছে, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। পুষ্পককে দুই ভাগে ভাগ করছে, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম। এবং আমরা এরকম বাঁকা করে লিখে অভ্যাস করলাম কেন? মনে রাখবো, যত আমরা শুরু থেকে সামনের দিকে যাব বা বাম থেকে ডান দিকে যাব, তত উদ্ভিদ কি হবে? উন্নত হওয়া শুরু করবে। ওই বিবেচনায় পুরো উদ্ভিদ জগতে সবচেয়ে উন্নত হচ্ছে এনজিওস্পার্ম, সবচেয়ে অনুন্নত হচ্ছে থ্যালোফাইটা। যার কারণে পুরো উদ্ভিদ জগতে উন্নত অনুন্নতর মাঝখানে সেতু বন্ধনকারীকে টেরিডোফাইটা। আবার আমরা আসি অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে অনুন্নত কে? থ্যালোফাইটা। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত কে? টেরিডোফাইটা। তাহলে অপুষ্পক উদ্ভিদে উন্নত অনুন্নতর মাঝখানে সেতু বন্ধনকারীকে? ব্রায়োফাইটা। তারপর আমরা আসলাম এই তিনটাকে এরকম আলাদা নাম দিচ্ছে কেন? তিনটা ক্রাইটেরিয়ার উপর। মানে কি, এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে কিনা, ভ্রূণ সৃষ্টি করবে কিনা, ভাস্কুলার টিস্যু থাকবে কিনা। দেখা গেছে থ্যালোফাইটায় কোনোটাই থাকবে না, টেরিডোফাইটায় তিনটাই থাকবে।
আর ব্রায়োফাইটা এই তিনটার মধ্যে একমাত্র কি থাকবে? ভ্রূণ সৃষ্টি করবে। যার কারণে আমরা বলছি ব্রায়োফাইটা টেরিডোফাইটা দুইজনের মধ্যে সাদৃশ্য হচ্ছে ভ্রূণ সৃষ্টি করা। এই কারণে এদেরকে আমরা কিসের অন্তর্ভুক্ত করছি? এমব্রায়োফাইটস। আবার এই দুইজনের মধ্যে পার্থক্য কি? মূল কাণ্ডপাতায় ভাগ করা যাবে একটাকে, আরেকটাকে যাবে না। পরিবহন টিস্যু থাকবে একটার, আরেকটায় থাকবে না। এবং আমরা দেখলাম এই তিনটার মধ্যে একমাত্র পরিবহন টিস্যু কার মধ্যে আছে? টেরিডোফাইটার মধ্যে আছে। যার কারণে টেরিডোফাইটাটাকে কি নামে ডাকা হয়? ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস নামে ডাকা হয়। এই হচ্ছে আমাদের উদ্ভিদ জগতের শুরুর দিকের আমার যে কথাগুলো জানা দরকার ছিল, এই অংশগুলো হচ্ছে আমরা পড়ে নিলাম। তাহলে আমরা এবার একটু এই জিনিসটা বইয়ের কোথায় আছে সেটা আমি তোমাকে দেখাই। দেখো, এটা আমাদের বইয়ের একদম শুরুতে, ওই চ্যাপ্টার না, বইটার একদম শুরুতে যেখানে তোমার সূচিপত্রগুলো আছে, এই সূচিপত্রগুলো তুমি উঠাইতে থাকলে দেখবা ওইখানে উপক্রমণিকা নামে একটা জায়গা আছে। ওই উপক্রমণিকা নামে জায়গাটার মধ্যে আবার মনে করো 5-6টা পৃষ্ঠা দেখবা রোমান সংখ্যা দিয়ে নাম্বারগুলো দেওয়া। ওই 5-6টা পৃষ্ঠা উল্টাইলেই দেখবে এই ক্লাসিফিকেশনটা এখানে আছে। তো দেখো আমি যা যা পড়াইছি, উদ্ভিদ জগৎ, একটু কালারটা চেঞ্জ করে নিই। এই হচ্ছে উদ্ভিদ জগৎ, বিজ্ঞানী নাম দুইটা দেখো, বেনথাম হুকার। এই যে অপুষ্পক, এই হচ্ছে পুষ্পক, ফেনারোগ্যামিয়া, ক্রিপ্টোগ্যামিয়া, 3 ভাগে ভাগ, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। এবং ক্রাইটেরিয়াগুলো দেখো, এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না, ভ্রূণ সৃষ্টি হবে না, ভাস্কুলার টিস্যু নাই। টেরিডোফাইটায় পৃথক যোগ্য ভ্রূণ সৃষ্টি হয়, ভাস্কুলার টিস্যু আছে। ব্রায়োফাইটায় বলছি একটাই মিলবে, সেটা কি সৃষ্টি করবে? ভ্রূণ সৃষ্টি করবে। ক্লিয়ার? ওইগুলো হচ্ছে আমরা যেই দিন শৈবাল ছত্রাক যদি পড়ি বা নগ্নবীজি আবৃতবীজি পড়ি, ওই দিন আবারও তোমাকে এই জায়গা থেকেই পড়ানো হবে, যেন তুমি বাকিটুকু সুন্দর মতো কভার আপ করে ফেলতে পারো। এবং মনে রাখবে এখানে যে ছোট ছোট পয়েন্টগুলো লেখা আছে, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় আগে অনেক প্রশ্ন আসছে। এবার আমরা চ্যাপ্টারের মধ্যে যাই। আমি যে কথাগুলো বলছি কম বেশি এখানে সবই পাবো আমরা। এই দেখো, আবারও লিখছে যে কারা পুষ্পক উদ্ভিদ, ফেনারোগ্যামাস বলা হয়। অনেক উদ্ভিদে কখনোই ফুল হয় না, এদেরকে অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগ্যামাস বলা হয়। ব্রায়োফাইটা, টেরিডোফাইটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। শৈবাল ছত্রাকও অপুষ্পক উদ্ভিদ ছিল। শৈবাল ছত্রাক লোয়ার ক্রিপ্টোগ্যামাস, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা হায়ার ক্রিপ্টোগ্যামাস। কিন্তু মজার ব্যাপারটা দেখো, এই দুইটার মধ্যে আবার কে বেশি উন্নত? টেরিডোফাইটা হচ্ছে উন্নত, কথাটা লেখা আছে। ঠিক আছে? এবং দেখো ব্রায়োফাইটা, টেরিডোফাইটার মধ্যে বাহ্যিক মৌলিক পার্থক্য কি? এই যে সত্যিকারের মূল কাণ্ড পাতায় ভাগ করার ব্যাপারটা। ঠিক আছে? আবার দেখো ব্রায়োফাইটাটা কি? অভাস্কুলার, মানে কি ভাস্কুলার টিস্যু নাই, কিন্তু টেরিডোফাইটার মধ্যে আছে। এবং ওই কথাটাও দেখো লিখছে, অপেক্ষাকৃত কম উন্নত থ্যালোফাইটা মানে শৈবাল ছত্রাক উন্নত টেরিডোফাইটার মধ্যে সংযোগ সৃষ্টিকারী মধ্যবর্তী গ্রুপের নাম কি? ব্রায়োফাইটা। তাই দেখো এটা কিন্তু অপুষ্পক উদ্ভিদের মধ্যে, এটা কিন্তু পুরো উদ্ভিদ জগতের মধ্যে না। তার মানে আমি তোমাকে দেখো ওই ফ্লোচারটা পড়াইছি কেন? তাহলে আমার দেখো এই দিকে শুরুর দিকে যে কথাগুলো বলছে সবই তুমি সুন্দর মতো মনে রাখতে পারবা। আচ্ছা, এবার আমরা আসি ব্রায়োফাইটা সম্পর্কে পড়ব। এখন এই চ্যাপ্টারে বেসিক্যালি 3টা জায়গা খুব ভালো মতো পড়তে হবে। আমি তোমাকে ক্লাস শেষ করে ওই 3টা জায়গার কথা বলবো। এবং যখন আমরা একটা চ্যাপ্টার পড়তে যাব, আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারের মধ্যে এমন কিছু আছে কিনা যেটাকে আমরা অন্য কারোর সাথে তুলনা করতে পারি। কেন? যখনই তুমি কম্প্যারিজনের জায়গায় যাবা, তখন তোমার হাতে একটা অপশন থাকে যে তুমি আসলে এই কম্প্যারিজনের যে কোনো একটা পোর্শনকে খুব ভালো মতো শিখো, আরেকটা পোর্শন তুমি চাইলে একদম বাদ দিয়ে দাও, তাতেও সমস্যা নাই। কেন? আমরা আজকে পড়তে গেলেই দেখবো। আমরা দেখবো যখন ব্রায়োফাইটা, টেরিডোফাইটার মধ্যে সাপোজ আমি তোমাকে পুরো ব্রায়োফাইটা পড়াইলাম, তোমার টেরিডোফাইটার বৈশিষ্ট্য পড়াই লাগবে না। কারণ সিম্পল কথা, যেই জিনিস ব্রায়োফাইটার মধ্যে থাকবে ওইটা টেরিডোফাইটার মধ্যে কি থাকবে না। কারণ মাথায় রাখতে হবে, ব্রায়োফাইটার সাথে যদি তুলনা করে কোনো প্রশ্ন আসে, সেটা অবশ্যই টেরিডোফাইটাই হবে। কখনো ব্রায়োফাইটার সাথে নগ্নবীজিকে কম্পেয়ার করা হবে না, বা টেরিডোফাইটার সাথে শৈবালকে কম্পেয়ার করা হবে না। তাহলে চ্যাপ্টারের নাম হইতো শৈবাল ও টেরিডোফাইটা, ব্রায়োফাইটা ও নগ্নবীজি উদ্ভিদ, এরকমই হইতো। যেহেতু চ্যাপ্টারগুলো বানানোই হয়েছে এইভাবে, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, ইনফ্যাক্ট অণুজীবের মধ্যে যে ভাইরাস, ব্যাকটেরিয়া, খেয়াল করে দেখবা প্রত্যেকটাই একজন আরেকজনের পরিপূরক। তার মানে যখনই এই রিলেটেড চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হবে, তখন মাথায় রাখবা যার সাথে যে জোড়াটা মিলায় চ্যাপ্টার বানানো আছে, কেবল ওই জায়গা দিয়েই হচ্ছে তোমাকে মিলায় প্রশ্নগুলো করা হবে। এই কারণে আমরা যেই দিন শৈবাল ছত্রাক পড়ি, আমরা বলি শৈবালটা ভালো মতো পড়তে। আমরা ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ব্রায়োফাইটাটা ভালো করে পড়াই। নগ্নবীজি, আবৃতবীজি, নগ্নবীজি সম্পর্কে আমরা ভালো মতো পড়ি। ঠিক তেমনি অণুজীবে ভাইরাস, ব্যাকটেরিয়াতেও কিন্তু আমরা ভাইরাস সম্পর্কেই ভালো মতো পড়ি। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে ব্রায়োফাইটাটাকে ইলাবোরেটলি পড়ার চেষ্টা করব।
তাহলে আসো, পড়া শুরুর আগে আমরা কিছু শব্দ ব্যবহার করবো। এই শব্দগুলো আগে হয়তো আমরা শুনি নাই, কিন্তু এখন থেকে শুনতে হবে, একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, তুমি মাথায় রাখবা এই দুনিয়ার যত উদ্ভিদ আছে, আই রিপিট, যত উদ্ভিদ আছে প্রত্যেককেই তার জীবনকাল পার করতে গেলে দুইটা দশা অতিক্রম করতে হয়। ঠিক আছে, একটার নাম হচ্ছে গ্যামিটোফাইটিক, আরেকটার নাম হচ্ছে স্পোরোফাইটিক। ঠিক আছে, আমি বলতেছি এমন না যে কারো একটা হবে আর একটা হবে না, এরকম না, দুইটা দশাই থাকতে হবে। এখন কথা হচ্ছে, দুইটা দশা কখনো কিন্তু একসাথে আধিপত্য বিস্তার করতে পারবে না। সিম্পল কথা, একই দেশে ক্ষমতায় কখনো দুইটা দল থাকতে পারবে? পারবে না। তাহলে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা কি, যে দুইজন আছে, ওকে ঠিক আছে, কিন্তু এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে আমাদের সিলেক্ট করতে হবে যে হ্যাঁ তুমি বস, তাহলে তোমার উপর বাকিরা কি করবে, আশ্রয় পুষ্টি এসবের জন্য নির্ভর করবে। আর আমার মাথায় রাখতে হবে যে কখন বলবো গ্যামেটোফাইটিক প্রধান আর কখন বলবো স্পোরোফাইটিক প্রধান। একদম সিম্পল, এই যে তুমি তথাকথিত যাদেরকে কম উন্নত বলে আসছো, মানে কি থ্যালোফাইটা এবং ব্রায়োফাইটা, এই দুজনের জন্য মাথায় রাখবা গ্যামেটোফাইটিক দশা প্রধান। আর টেরিডোফাইটা থেকে তুমি যত সামনে যাবা, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, এদের প্রত্যেকের মধ্যে কোন দশাটা প্রধান হবে? স্পোরোফাইটিক দশাটা প্রধান হবে। তার মানে আমরা যদি আসি যে ব্রায়োফাইটা উদ্ভিদের যদি আমরা পড়ি, মনে করো এই পাশে আমরা হচ্ছে ব্রায়োফাইটা সম্পর্কে শিখবো, আর এই পাশে আমি হচ্ছে তোমাকে জাস্ট ওইটার সাথে কাউন্টার করে করে হচ্ছে টেরিডোফাইটা সম্পর্কে বলে যাব। ব্রায়োফাইটা কথাটা মাথায় রাখবা, কোথা থেকে আসছে? আসছে মস বর্গীয় উদ্ভিদ, মস। ব্রায়োফাইটা মানেই হচ্ছে ব্রায়াম নামক মস। এবং এরা যেহেতু টেরিডোফাইটের চেয়ে তথাকথিত কম উন্নত, তাহলে আমরা যেই লজিকটা শুরুতে বললাম, এদের মধ্যে জীবনকালে কোন দশাটা প্রধান হবে? তুমি নিঃসন্দেহে বলবা এর মধ্যে প্রধান দশা হচ্ছে গ্যামেটোফাইটিক। তাহলে এদের মধ্যে অপ্রধান দশা কে হবে? স্পোরোফাইটিক। এবার এখানে আসো, তুমি টেরিডোফাইটে পড়ো নাই, তোমার পড়া লাগবেও না, কিন্তু তুমি খালি বলো তাহলে টেরিডোফাইটে কোন দশা প্রধান? টেরিডোফাইটে প্রধান দশা হচ্ছে স্পোরোফাইটিক। তাহলে টেরিডোফাইটে অপ্রধান দশাকে গ্যামেটোফাইটিক। অপ্রধান মানেই হচ্ছে গৌণ দশা, আর প্রধান মানেই হচ্ছে মুখ্য দশা। আচ্ছা, গেল এটা। এখন আসো, যে অপ্রধান, বেসিক্যালি তার কি নিজের কোনো কিছু করে খাওয়ার ক্ষমতা আছে? থাকলে তো আর সে অপ্রধান হইতো না। তার মানে আশ্রয় বলো, পুষ্টি বলো, সবকিছুর জন্যই নিম্ন শ্রেণীর উদ্ভিদে যে অপ্রধান, তাকে কি করা লাগতেছে? বসের উপর নির্ভর করা লাগতেছে। তার মানে আশ্রয় বলো, পুষ্টি বলো, সবকিছুর জন্যই ব্রায়োফাইটা উদ্ভিদের স্পোরোফাইটিক পর্যায়টাকে কার উপর নির্ভর করা লাগে? গ্যামেটোফাইটিক দশার উপর নির্ভর করা লাগে। এটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এই কথাটা মাথায় রাখতে হবে। আমি আবারও বলতেছি, ব্রায়োফাইটা উদ্ভিদ নিম্ন শ্রেণীর বিধায় তার মধ্যে কোন দশা প্রধান? গ্যামেটোফাইটিক দশা প্রধান। তাহলে কোন দশাটা অপ্রধান? স্পোরোফাইটিক দশাটা অপ্রধান। তাহলে কে কার উপর নির্ভর করতেছে? স্পোরোফাইট আশ্রয় পুষ্টি সবকিছুর জন্যই কার উপর নির্ভর করতেছে? গ্যামেটোফাইটের উপর নির্ভর করতেছে। এটা ব্রায়োফাইটার কথা গেল। এবার আসো টেরিডোফাইটা, আমরা পড়ি নাই, আমরা জাস্ট বিপরীত কথা বসায় গেছি। টেরিডোফাইটা তাহলে প্রধান দশাকে স্পোরোফাইটিক, অপ্রধান দশাকে গ্যামেটোফাইটিক। তাহলে আমাদের আগের শর্ত মতে কি হওয়া উচিত? টেরিসে বা টেরিডোফাইটে গ্যামেটোফাইটিক পর্যায়ে থেকে স্পোরোফাইটিক পর্যায়ের উপর নির্ভর করা উচিত, আসলে উচিত। কিন্তু এখানে আবার আমরা একটা কথা শুরুতে ধরাই দিছি। আমরা শুরুতে কি ধরাই দিছিলাম? যে এই টেরিডোফাইটা থেকে তথাকথিত কি উন্নত শ্রেণীর উদ্ভিদ শুরু। তা তুমি মনে রাখবা, উন্নত শ্রেণীর উদ্ভিদ মানে হচ্ছে উন্নত বিশ্বের মানুষজন। যেমন উন্নত বিশ্বের উদাহরণে তুমি যদি যাও ইউএসএ তে, যেই ক্ষমতাসীন দলই থাকুক না কেন ক্ষমতায়, এমন না যে অপোনেন্ট তার কোনো কিছু করার ক্ষমতা নাই, সেও কিন্তু তার মন মতো চলাফেরা করতেছে। তার মানে সোজা কথা, উন্নত বিশ্বে কেউ কারো উপর নির্ভর করে না। খালি কারো সাময়িক ক্ষমতা থাকে, সে তার ক্ষমতা দেখায়, তখন তার অপোনেন্টের কোনো ক্ষমতা থাকে না। হয়তো ইলেকশন পরবর্তী কি হইতেছে, আবার যে এতদিন ক্ষমতায় ছিল না সে আবার ক্ষমতায় চলে আসতেছে, কিন্তু কখনোই একজন আরেকজনকে সাপ্রেস বা অপ্রেস করতেছে না। তার মানে কি দাঁড়াইতেছে? যে টেরিডোফাইটে মাথায় রাখবা, প্রধান দশা একটা, অপ্রধান দশা একটা, ঠিক আছে, কিন্তু কাউকে কারো উপর কি করা লাগতেছে না? নির্ভর করা লাগতেছে না। তার মানে কি দুইজনই স্বাধীন স্বতন্ত্রভাবে বাস করতে পারে। কিন্তু ব্রায়োফাইটা যেহেতু নিম্ন শ্রেণীর উদ্ভিদ, মানে বাংলাদেশের মতো অবস্থা, এখানে যে ক্ষমতায় থাকবে সে সবসময় সবকিছু দখল করে বেড়াবে, আর যে অপ্রধান, সুতরাং তার তো কোনো কিছুই নাই, সে কি করবে? সারা জীবন চামচামি বা গোলামি করেই বেড়াবে। এই কারণে তাকে কি করা লাগতেছে? প্রধানের উপর নির্ভর করা লাগতেছে। ঠিক আছে, একদম বর্তমান সময়ের মানে আমাদের দেশের সমসাময়িক কন্ডিশনের উপর বেস করেই তুমি এই জিনিসটা মাথায় রাখতে পারবা। ওকে, আচ্ছা।
এখন আসি আমরা যে জিনিসটায়, সেটা হচ্ছে এদের জীবনচক্র সম্পর্কে যদি আমি তোমাকে একটু বলি। ব্রায়োফাইটা উদ্ভিদের জীবনচক্র। দেখো, ব্রায়োফাইটা উদ্ভিদে আমরা বললাম কোন দশা প্রধান? গ্যামিটোফাইটিক। তার মানে সে কি সৃষ্টি করে? গ্যামিট সৃষ্টির মাধ্যমে জীবন শুরু করে। এখন আমাকে বলো, একটা গ্যামিট কোন ধরনের হয়, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? লেখো তো একটু তাড়াতাড়ি। ভেরি গুড। তার মানে গ্যামিটগুলা হচ্ছে হ্যাপ্লয়েড প্রজাতির। হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন। এই কথাগুলো লাগবে, এগুলো নিয়েও পরীক্ষায় আগে অনেক প্রশ্ন আসতো। আচ্ছা, তার মানে যদি এখন তোমাকে কেউ প্রশ্ন করে একটা পূর্ণাঙ্গ মসুদ্ভিদ কোন ধরনের, তুমি বলবা হ্যাপ্লয়েড ধরনের। কেন? কারণ মসুদ্ভিদ তার জীবনী শুরু করে গ্যামিট তৈরির মাধ্যমে, আর গ্যামিটগুলো সবসময় কি ধরনের হয়? হ্যাপ্লয়েড হয়। তার মানে পূর্ণাঙ্গ মসুদ্ভিদও কোন ধরনের? হ্যাপ্লয়েড ধরনের। এখন এই মসুদ্ভিদ থেকে মনে করো দুইটা মসুদ্ভিদ তুমি নিলা, এই একটা থেকে তুমি পুং গ্যামিট নিলা, এই একটা থেকে তুমি স্ত্রী গ্যামিট নিলা। এবার এদের মধ্যে নিষেক হইল। নিষেকের ফলে যেটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলি জাইগোট, বা নিম্ন শ্রেণীর উদ্ভিদে আমরা সেটাকে বলে থাকি উস্পোর। নিম্ন শ্রেণী না, মেন কথা হচ্ছে এই ধরনের উদ্ভিদের জীবনচক্রে আমরা জাইগোট বা এটাকে কি বলে থাকি? উস্পোর বলে থাকি। তাহলে এটা কি হবে? দুইটা হ্যাপ্লয়েড মিলে স্বাভাবিক ডিপ্লয়েড হবে। আচ্ছা, এখন জাইগোট যেহেতু ডিপ্লয়েড, তাহলে এর মধ্যে কোন ধরনের কোষ বিভাজন হবে? এর মধ্যে মায়োসিস হবে। তাহলে যদি মায়োসিস হয়, তাহলে আবার এই ডিপ্লয়েড জাইগোট বা উস্পোর থেকে কি তৈরি হবে? হ্যাপ্লয়েড অবস্থা তৈরি হবে। এবং খেয়াল করে দেখো, এই হ্যাপ্লয়েড গুলোকে আলটিমেটলি একটা পূর্ণাঙ্গ মসুদ্ভিদ ইন্ডিকেট করতেছে। তাহলে এইটা হচ্ছে একটা ব্রায়োফাইটার জীবনচক্র। দেখো, যেখান থেকে শুরু হয়েছে ঘুরে ফিরে আবার কি ওই জায়গায় ফেরত গেছে। এখন যদি তোমাকে পয়েন্ট আউট করে বলতে বলে যে এখান থেকে বলো কতখানি গ্যামেটোফাইটিক কতখানি স্পোরোফাইটিক, একদম সিম্পল কথা। কিরকম সিম্পল? তুমি বলছো গ্যামিট মানে কি? হ্যাপ্লয়েড। তার মানে যতক্ষণ হ্যাপ্লয়েড দশা ততক্ষণ গ্যামিটোফাইটিক, যখনই ডিপ্লয়েড দশায় ঢুকবে তার নাম হয়ে যাবে স্পোরোফাইটিক। এই কথাটা তোমরা অবশ্যই অবশ্যই লিখে রাখবা যে যখনই হ্যাপ্লয়েড কন্ডিশন দেখব তার মানে সে এখন কোন পর্যায়ে আছে? গ্যামেটোফাইটিক। যখনই দেখবা না সে এখন ডিপ্লয়েড দশায় বা অবস্থায় আছে, তার মানে এই পর্যায়টার নাম কি হয়ে যাবে? স্পোরোফাইটিক পর্যায় হয়ে যাবে। তার মানে এই ব্রায়োফাইটা উদ্ভিদে দেখো, এই যে নিষেকের পরের যে এই জায়গাটুকু, এইটাই হচ্ছে কেবল স্পোরোফাইটিক, আর বাকি সব জায়গায় কি হ্যাপ্লয়েড না? তাহলে বাকি সম্পূর্ণ জায়গাটাই কি হইতেছে? গ্যামেটোফাইটিক। এখন তোমার এখান থেকে প্রশ্নটা কিরকম হয়? প্রশ্নটা এরকম হয় যে ব্রায়োফাইটা উদ্ভিদে নিষেকের মাধ্যমে কোন দশা সমাপ্ত হয়? ঠান্ডা মাথায় শোনো, উত্তর দাও। ব্রায়োফাইটা উদ্ভিদে নিষেকের মাধ্যমে কোন দশা বা কোন পর্যায়ের সমাপ্তি ঘটে? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। দেখো, ওই হ্যাপ্লয়েড মানেই তো তোমাকে আমি শিখাই দিছি যে যখনই তুমি হ্যাপ্লয়েড দশা দেখবা তা তুমি পর্যায়ের নামটা কি বলবা? গ্যামেটোফাইটিক। তার মানে নিষেকের মাধ্যমে গ্যামেটোফাইটিক পর্যায় বা হ্যাপ্লয়েড দশা সমাপ্তি ঘটছে। তাহলে আবার ঘুরায় প্রশ্ন করলো যে ব্রায়োফাইটা উদ্ভিদে নিষেকের মাধ্যমে কোন দশা শুরু হয়? ব্রায়োফাইটা উদ্ভিদে নিষেকের মাধ্যমে কোন দশা শুরু হয়? ভেরি গুড, স্পোরোফাইটিক দশা শুরু হবে। কেন? কারণ এখন আবার কি ডিপ্লয়েড হয়ে গেছে। তার মানে আমার কথা হচ্ছে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা কি দশার মধ্যে আছি। ইজ ইট হ্যাপ্লয়েড অর ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড পাওয়া মানে গ্যামেটোফাইটিক, ডিপ্লয়েড পাওয়া মানে কি? স্পোরোফাইটিক। এবার দেখো, তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে যে স্পোরোফাইটিক পর্যায়ের
প্রথম কোষের নাম কি? আসলে স্পোরোফাইটিক পর্যায়ে তো একটাই কোষ পাওয়া যায়, সেটাকে জাইগোট। আমি তো বলছি জাইগোটের আরেক নাম কি? ওস্পোর। তাহলে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে যে ব্রায়োফাইটা বলুক টেরিডোফাইটা বলুক, তোমাকে খালি বলবে স্পোরোফাইটিক পর্যায়ের প্রথম কোষের নাম কি, তুমি উত্তর দিবা স্পোরোফাইটিক পর্যায়ের প্রথম কোষের নাম হচ্ছে এইটা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো জাইগোট বা ওস্পোর, ওস্পোর বিভাজিত হয়ে যে চারটা জিনিস তৈরি হয় এগুলা কি বলা হয়? স্পোর। ওস্পোরের বিভাজন বা জাইগোটের বিভাজন, আবারও বলি ওস্পোর বা জাইগোট এটা তো ডিপ্লয়েড, তাহলে জাইগোটের বিভাজন বা ওস্পোরের বিভাজনে যেই জিনিসটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো স্পোর। তাকায় দেখো তো স্পোরগুলা কি হ্যাপ্লয়েড না? স্পোরগুলা কি হ্যাপ্লয়েড। তাইলে যদি পরীক্ষায় কখনো প্রশ্ন করে গ্যামেটোফাইটিক পর্যায়ের প্রথম কোষের নাম কি, তখন কিন্তু উত্তর দিবা স্পোর। নাম দেখে আবার কিন্তু পেঁচায় যাও না যে নাম স্পোর তাইলে মনে স্পোরোফাইটিক, এই বোকামি করা যাবে না। আমি তো তোমাকে আবার বলতে শুরুতেও বলছি যে আমরা নামের দিকে তাকাবো না, আমরা তাকাবো পর্যায় কি, সেটা কি এন না 2n। এন থাকলে এখন তার নাম যাই হোক না কেন আমাকে বলতে হবে এটা গ্যামেটোফাইটিক, আর 2n থাকলে নাম যাই হোক না কেন আমরা সেটাকে কি বলবো? স্পোরোফাইটিক। তাহলে এখন এই ওস্পোর বা জাইগোট বিভাজনের মাধ্যমে যে হ্যাপ্লয়েড অংশগুলা তৈরি হয় সেগুলো হচ্ছে স্পোর। তাহলে মাথায় রাখবা স্পোরগুলা হ্যাপ্লয়েড, তাহলে স্পোর গ্যামেটোফাইটিক পর্যায়ের প্রথম কোষ, এটার জন্য মনে থাকে। তাহলে জাইগোট বা ওস্পোর হচ্ছে স্পোরোফাইটিকের প্রথম কোষ, আর শুধু স্পোর যদি বলে সেটা কিসের প্রথম কোষ? গ্যামেটোফাইটিকের প্রথম কোষ। এখন এই আমি বলছি এগুলাই হচ্ছে আবার পরবর্তীতে কি পূর্ণাঙ্গ মস উদ্ভিদ হিসেবে কাজ করে। এই নতুন সৃষ্ট মস উদ্ভিদ যেটা, এটাকে বলা হয় মস প্রোটোনেমা। তার মানে এই গ্যামেটোফাইটিক দশা যেটা, এর আরেকটা নাম আছে, নতুন যে মসটা তৈরি হয় এটাকে আমরা কি নামে ডাকে? প্রোটোনেমা নামে ডাকে। এবং তাকায় দেখো এরা কিন্তু একটা সুনির্দিষ্ট ক্রম মেনটেন করতেছে, মানে কি যেখানে শুরু একটা সাইকেল শেষ করে আবার আগের জায়গায় ফেরত আসতেছে। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে এদের মধ্যে যৌনক্রম আছে কি নাই, তুমি বলবা নিঃসন্দেহে এদের মধ্যে যৌনক্রম আছে। যৌনক্রম ব্রায়োফাইটাতে কি আছে। কিন্তু তাকে দেখো দুইটা দশা কি সমান? দুইটা দশা কিন্তু সমান না। দেখো যে প্রধান বা বস মানে গ্যামেটোফাইটিক দশাটা সে কত বড় জায়গা নিয়ে আছে, আর যে অপ্রধান সে কি কম জায়গা নিয়ে আছে। এবং এটা একটা দুনিয়ার নিয়ম, তুমি যত যাই হোক না কেন যে দেশে যে বস তাকে বেশি জায়গা নিয়ে থাকতে হবে। তোমরা সবাই গণভবন দেখছো, বঙ্গভবনও দেখতেছো, এগুলার সাইজ বাংলাদেশে যে যত বড় লোকই হোক না কেন তার বাড়ির সাইজ দুইটা কিন্তু সমান না। ঠিক আছে? তার মানে যে এই ক্ষমতাগুলার মধ্যে থাকে তাদের বাড়ি ঘরের সাইজ একটু বড়ই হয়। তার মানে যে প্রধান তার বাড়ির সাইজ বড়, যে অপ্রধান তার বাড়ির সাইজ ছোট। তার মানে যতই সুনির্দিষ্ট যৌনক্রম থাকুক না কেন ক্রমটা কখনোই সম আকার আকৃতির হবে না, হবে কি অসম আকৃতির বা বিষম আকৃতির, বা যেটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? হেটারোমরফিক বা হেটারোবায়োন্টিক, একই কথা। এবং মনে রাখবা এই যে যৌনক্রম এইটা যে শুধু ব্রায়োফাইটার জন্য এরকম তা না, টেরিডোফাইটাতেও তো একটা প্রধান একটা অপ্রধান, যতই তারা দুইজন স্বাধীন স্বতন্ত্র থাকুক না কেন, যে হোয়াইট হাউসে থাকবে আর একজন তো সাধারণ অ্যাপার্টমেন্টে থাকবে, হোয়াইট হাউস আর অ্যাপার্টমেন্ট তো সেম না। তারপরে তুমি ইউএস এর কথা চিন্তা করলেও দেখা যাবে যে বস তাকে একটু বেশি বড় সাইজের বাসার মধ্যেই থাকতে দেওয়া লাগতেছে। তার মানে এই দুনিয়ায় যত উদ্ভিদ আছে প্রত্যেক উদ্ভিদের জীবনচক্রে যৌনক্রম আছে, এবং যৌনক্রমটা কখনোই কি হইতে পারবে না? সম আকার আকৃতি হবে না। তুমি যেই প্রশ্নে যৌনক্রম নিয়ে প্রশ্ন করবে তুমি সরাসরি উত্তর দিবে হ্যাঁ যৌনক্রম আছে, কিন্তু কখনোই কি হবে না? সম আকার আকৃতি হবে না। সবসময় কিরকম হবে? অসমান, অসম বা বিষম, বা ইংলিশে বললে কি হেটারোমরফিক যৌনক্রম। তাহলে তুমি ব্রায়োফাইটা বলো বা টেরিডোফাইটা বলো, দুইজনের জন্যই যৌনক্রমের অ্যান্সারটা কিন্তু সেম। আচ্ছা, তাহলে দেখো আমি তোমাকে কার মধ্যে কোনটা প্রধান কোনটা অপ্রধান, কোথায় নির্ভরশীলতা আছে কোথায় নির্ভরশীলতা নাই সবই তুমি পড়লা। ইনফ্যাক্ট এটাও জানলা যে কোথায় যৌনক্রম কি ধরনের হবে, কিভাবে উত্তর দিতে হবে, কখন গ্যামেটোফাইটিক বলবা কখন স্পোরোফাইটিক বলবা, গ্যামেটোফাইটিক পর্যায়ের প্রথম কোষের নাম কি, স্পোরোফাইটিক পর্যায়ের প্রথম কোষের নাম কি, সবগুলো জিনিস কিন্তু আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। এখন আমরা পড়বো, যেহেতু ব্রায়োফাইটাকে প্রায়োরিটি দিচ্ছি, আমরা একটু এর জনন সম্পর্কে ধারণা নেই। তুমি মনে রাখবা উদ্ভিদ মানেই অঙ্গজ জনন, মনে করো এখানে আমি লিখলাম জনন। তাহলে উদ্ভিদ মানেই আমরা বললাম কোন জনন? অঙ্গজ জনন। এখন তুমি এটা টেরিডোফাইটা বলো ব্রায়োফাইটা বলো, এই দুইজনের জন্যই কমন, মানে অঙ্গজ জনন আছে। আর কোন ধরনের জনন হবে? আমরা তো জানি আর জনন কি আছে, যৌন জনন, অযৌন জনন। এখন দেখো ব্রায়োফাইটা উদ্ভিদে প্রধান দশা কি? গ্যামিট। গ্যামিটের দ্বারা
যে কোনো উদ্ভিদ বলো প্রাণী বলো গ্যামিট সৃষ্টির মাধ্যমে কোন জনন হয়? যৌন জনন হয়। তাহলে ব্রায়োফাইটা উদ্ভিদে অঙ্গজোর পরে যে জননটা হবে সেটা হচ্ছে যৌন জনন। টেরিডোফাইটে স্পোরোফাইটিক দশা প্রধান, তার মানে কি উৎপন্ন হয়? স্পোর। স্পোরের মাধ্যমে যেই ধরনের জনন হয় সেটাকে আমরা বলি অযৌন জনন। স্পোরের মাধ্যমে যেই জনন হয় সেটাকে আমরা কি বলি? অযৌন জনন। তাহলে টেরিডোফাইটে অঙ্গজোর পরে কোন জননটা হবে? অযৌন জনন হবে। এবার একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, ব্রায়োফাইটা হয়তো স্পোরোফাইটিক দশা আছে এবং ব্রায়োফাইটাও তো কি উৎপন্ন করে? স্পোর। কিন্তু আমরা শুরুতে বলছিলাম এই স্পোর এর কি স্বাধীন বা স্বতন্ত্রভাবে বাস করার ক্ষমতা আছে? না, সে এন্টায়ারলি কার উপর নির্ভর করতেছে? গ্যামেটোফাইটের উপর নির্ভর করতেছে। যার কারণে ব্রায়োফাইটা উদ্ভিদে স্পোর তৈরি হওয়া সত্ত্বেও কোন ধরনের জনন হবে না? অযৌন জনন হবে না। কিন্তু টেরিডোফাইটায় গ্যামেটোফাইটিক পর্যায়ে আছে, যেটা অপ্রধান হওয়া সত্ত্বেও আমরা শুরুতে বলছি তার কারো উপর কি করা লাগে না? নির্ভর করা লাগে না। তার মানে এই গ্যামিটটা স্বাধীনভাবে যেহেতু বাস করতেছে, তার মানে এই গ্যামিটটা জননেও অংশগ্রহণ করবে এবং গ্যামিট জননে অংশগ্রহণ করা মানে কোন জনন? সেটা হচ্ছে যৌন জনন। তাহলে একটু খেয়াল রেখো, ব্রায়োফাইটাই পুরা উদ্ভিদ জগতে একমাত্র উদ্ভিদ যার কিনা কোন ধরনের জনন নাই? অযৌন জনন নাই। বাকি তুমি তোমার বইয়ে উদ্ভিদ বিজ্ঞান বইটা খুলে যেই চ্যাপ্টারই পড়ো না কেন, যখনই তাদের জনন পড়তে যাবা দেখবা অযৌন জনন আছেই। একমাত্র একটা জায়গা যার মধ্যে কোনো অযৌন জনন নাই, সেটাই কি? ব্রায়োফাইটা। কেন নাই? আমি তো বলে দিচ্ছি, এর স্পোরোফাইট বা স্পোরটা স্বাধীনভাবে বাঁচতে পারে না, অন্যের উপর নির্ভরশীল। তাহলে আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ব্রায়োফাইটায় হচ্ছে অঙ্গজ এবং যৌন জনন বিদ্যমান, কিন্তু টেরিডোফাইটায় অঙ্গজ, অযৌন, যৌন 3 প্রকার জননই বিদ্যমান। আচ্ছা, আমরা বলছি শুরুতে যে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ব্রায়োফাইটা। তাহলে আমি তোমাকে ব্রায়োফাইটার যৌন জনন সম্পর্কে ধারণা দিই। গ্যামিট মানেই তো আসলে পুং গ্যামিট আর স্ত্রী গ্যামিট, এর বাইরে তার অন্য কোনো কিছু হইতে পারবে না। আচ্ছা, এখন এদের নাম আছে। যেটা পুং গ্যামিট এটাকে বলা হয় অ্যান্থেরিডিয়াম, যেটা স্ত্রী গ্যামিট এটাকে বলা হয় আর্কিগোনিয়াম। এন্ড বেসিক্যালি আমরা এরকম পড়ি, যেটা নামের বানানে ক থাকে সেটাকে আমরা স্ত্রী গ্যামিট বলি। যেমন অ্যান্থেরিডিয়াম, আর্কিগোনিয়াম, তাহলে ক আছে যেটা, সেটা হচ্ছে স্ত্রী গ্যামিট। যেমনি ভুট্টাতে 2 রকমের জনন কোষ পাওয়া যায়, একটার নাম হচ্ছে কব আর একটার নাম হচ্ছে টাসেল। তাহলে তুমি বলো তো এই দুইটার মধ্যে স্ত্রী গ্যামিট কোনটা? ভুট্টাতে 2 রকমের জনন কোষ, একটা নাম কব, একটা নাম টাসেল। তো তুমি বলো এদের মধ্যে স্ত্রী গ্যামিট কোনটা? ভেরি গুড। তার মানে এই টেকনিকটা কাজে লাগানো যায় যে গ্যামিটগুলোর নামের বানানে ক থাকলে সেটা আমরা ধরে নিই স্ত্রী গ্যামিট। আচ্ছা, এখন আসো, ব্রায়োফাইটা উদ্ভিদে পুং গ্যামিট বা অ্যান্থেরিডিয়ামটা হচ্ছে গোলাকার বা নাশপাতি আকার এবং বৃন্তযুক্ত, আর আর্কিগোনিয়ামটা হচ্ছে এরকম ফ্লাস্ক আকারের। যে ফ্লাস্কের উপরের এই অংশটা হচ্ছে সরু, এটাকে বলা হয় হচ্ছে গ্রীবা, আর এই নিচের এই জায়গাটা হচ্ছে স্ফীত, এটাকে বলা হয় উদর। সিম্পল কথা, এই দুনিয়ায় যে জিরো ফিগার তারও ঘাড় আর পেট সমান সাইজের না, ঘাড়টা একটু চাপা হবে, পেটটা একটু মোটা হইতেই হবে। তার মানে সবসময় মাথায় রাখবা গ্রীবাটা একটু সরু হবে, উদরটা স্ফীতই হবে। এখন এদের জননাঙ্গ বহুকোষী। কেমন? যে জায়গাগুলো আবার দেখবা যে এরকম কোষের আবরণে আবৃত, কিন্তু ব্যাপার হচ্ছে এই কোষগুলা সব হচ্ছে বন্ধা কোষ। এগুলা কি? বন্ধা কোষ। তাহলে কি দাঁড়ালো? এদের জননাঙ্গ বহুকোষী, কিন্তু কিসের আবরণে আবৃত? বন্ধা কোষের আবরণে আবৃত। এখন শুক্রাণু ডিম্বাণুর মধ্যে চলনক্ষম হয় কে? শুক্রাণু। চলন উপযোগী অঙ্গের নাম কি? ফ্লাজেলা। তোমাকে যেটা প্রশ্ন করবে সেটা হচ্ছে ব্রায়োফাইটার শুক্রাণুতে কয় ফ্লাজেলা থাকে? অ্যান্সার হচ্ছে দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। তার মানে ব্রায়োফাইটার শুক্রাণু কয় ফ্লাজেলা বিশিষ্ট? দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। ফ্লাজেলা শুক্রাণুর লেজ তৈরিতে সাহায্য করে, যার দ্বারা শুক্রাণু সাঁতার কাটে। এন্ড শুক্রাণু সাঁতার যেহেতু কাটবে, তাহলে এর জন্য কোন মাধ্যম প্রয়োজন? বলো, সাঁতারের জন্য কোন মাধ্যম প্রয়োজন? মাটিতে তো সে সাঁতার কাটতে পারবে না, তাকে সাঁতার কাটতে হলে অবশ্যই অবশ্যই কই যাইতে হবে? তরল মাধ্যমে যেতে হবে, পানি মাধ্যমে যাইতে হবে। মেইন কথা হচ্ছে এটা। এখন তুমি দেখো, আকারে ছোট কিন্তু সচল একটা পুং গ্যামিট, তার চেয়ে আকারে বড় কিন্তু নিশ্চল একটা স্ত্রী গ্যামিটকে যে নিষিক্ত করলো,
এই ধরনের যৌন জননকে বলা হয় উগ্যামাস। এই ধরনের যৌন জননকে কি বলা হয়? উগ্যামাস। তাহলে ব্রায়োফাইটা উদ্ভিদের যৌন জনন পদ্ধতি কোন ধরনের? উগ্যামাস ধরনের। কেন? কারণ এর শুক্রাণু সচল এবং ছোট, আর ডিম্বাণু নিশ্চল কিন্তু বড়। এদের মধ্যে যে নিষেক সেটাকে আমরা কি বলি? উগ্যামাস বলি। এবং দেখো এই যে নিষেক হইল শুক্রাণু ডিম্বাণুর মিলন, নিষেকের ফলে এখানে ভ্রূণ সৃষ্টি হবে। তাহলে ভ্রূণটা কিসের অভ্যন্তরে তৈরি হইল? স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরেই তৈরি হইল। আমরা বলছিলাম না শুরুতে বৈশিষ্ট্য পড়ার সময় যে ব্রায়োফাইটা কি সৃষ্টি করে? ভ্রূণ সৃষ্টি করে। দেখো এই যে ভ্রূণ সৃষ্টি করে, প্রমাণ পেয়ে গেল। এই ভ্রূণ, এটাই তো জাইগোট বা স্পোর, এটাই একটু পরে বিভাজিত হবে, হইলে কি নির্গত হবে? আমরা বলছিলাম স্পোর নির্গত হবে। যেই স্পোরগুলা, এই যে স্পোরগুলা পরে মাটিতে অঙ্কুরিত হয়ে নতুন মস উদ্ভিদ তৈরি করবে। যেই নতুন মস উদ্ভিদকে আমরা কি নামে ডাকবো? মস প্রোটোনেমা নামে ডাকবো। এবং আর যেই ক্রাইটেরিয়াগুলো বলছিলাম যে ব্রায়োফাইটার দেহে কি পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু থাকবে? থাকবে না। ব্রায়োফাইটার দেহকে কি মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে? যাবে না। কিন্তু মনে রাখবা, কাণ্ড আর পাতায় ভাগ করা যাবে। ব্রায়োফাইটার দেহকে কিসে ভাগ করা যায় না? মূল, কাণ্ড, পাতা। কিন্তু কিসে ভাগ করা গেল? কাণ্ড আর পাতা। তাহলে ঝামেলা কার? ঝামেলা হচ্ছে মূলে। তুমি মনে রাখবা, ব্রায়োফাইটায় মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। ব্রায়োফাইটায় মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড থাকে। যে রাইজয়েড তোমার হচ্ছে দুই প্রকার, এককোষী, বহুকোষী কিছু বইয়ে বলে, আপাতত আমাদের বইয়ে এককোষীই বলছে। দুই প্রকার যেটা বলছি সেটা হচ্ছে একটা মসৃণ, একটা অমসৃণ। যেটা অমসৃণ, কেন অমসৃণ? কারণ তার গায়ে কিছু স্কেল, শল্ক বা বাকল থাকে, সোজা কথায়। যেই বাকলগুলা বহুকোষী হয়। তাহলে লাইনটা এরকম দাঁড়ায় যে এদের রাইজয়েড এককোষী, কিন্তু স্কেল কয়কোষী? বহুকোষী। আর এই পুরা ব্রায়োফাইটা উদ্ভিদটার দেহ কোন টিস্যু দ্বারা গঠিত? যদি প্রশ্ন করে, অ্যান্সার হচ্ছে প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। এই যে আমি এতগুলা কথা বললাম এবং এই এত কিছু তোমাদের এখানে লিখলাম, সব কারণ হচ্ছে একটু পরে ব্রায়োফাইটার 14টা পয়েন্ট আছে তোমার বইয়ে, এখন যখন দেখাবো তুমি দেখবা 14টা পয়েন্টই তুমি পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই একটু, ক্লাস তো থাকবেই যদিও, তো আমি একটু বলবো তোমরা তোমাদের যেই ডিভাইসে আসো একটু স্ক্রিনশট নিয়ে রাখো এই জিনিসটার, তোমার পড়ার সুবিধা হবে। ওকে, আচ্ছা, এবার আমরা যাই। দেখো এখানে কি কি লেখা আছে। এখানে ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলে। আচ্ছা, কেন? আমি একটু পরে তোমাকে ব্যাখ্যা দিব। এরা অভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস, তা আমরা জানছি। এগুলো সাধারণ জ্ঞান বা এমসিকিউর জন্য আসতে পারে, কারণ আমি এক জায়গায় করে দিছি। কে এটা? বিজ্ঞানী ব্রাউন 1864 সালে এই নামটা ব্যবহার করছে। এর কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? 3টা, যা কিনা তুমি হ্যাম দিয়ে মনে রাখবা। হ্যাম, এইচ দিয়ে হেপাটিকি, এ দিয়ে অ্যান্থোসিরোটি, আর এম দিয়ে মাসাই। এদিকে আসো। সবচেয়ে বেশি কই পাওয়া যায়? দার্জিলিং। এই কারণে এটাকে ব্রায়োফাইটার স্বর্গ বলা হয়। হেপাটিকি যেটা, হেপাটিক, হেপাটিক মানে তো যকৃত, দেখতে অনেকটা, এই কারণে দেখো লিভার ওর্ট বলে এদেরকে। হেপাটিকি শ্রেণীর সদস্যদের লিভার, ওই লিভার যকৃতের মধ্যে এরকম। আচ্ছা, মস উদ্ভিদ, গ্যামেটো, এগুলো আমি তোমাকে অলরেডি আগের স্লাইডে দেখাইছি, তাহলে এখানে আর আমরা এগুলো নিয়ে আলোচনা করতেছি না। এই যে আমাদের জন্য ইম্পর্টেন্ট জায়গায় আমরা চলে আসি। দেখো, প্রথমে আসি আমরা ব্রায়োফাইটা। আমরা বলছিলাম না এটা কি? ক্রিপ্টোগ্যামিয়া। ক্রিপ্টোগ্যামিয়া মানে কি? অপুষ্পক উদ্ভিদ। তারপর বলছি এদের দেহে কোন দশা প্রধান? গ্যামেটোফাইটিক। এই কারণে এরা কি ধরনের? হ্যাপ্লয়েড। কারণ সবকিছুর জন্যই তারা কার উপর নির্ভর করতেছিল? গ্যামেটোফাইটের উপর না? তাহলে গ্যামেটোফাইটটাই তো বস। এখানে দেখো, গ্যামেটোফাইটটাই সর্বদাই স্বতন্ত্র স্বভোজী। দেহ থ্যালয়েড মানে কি? মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। তবে কিসে ভাগ করা গেছে? কাণ্ড পাতার মতো অংশে। এদের মূল নেই, মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড। কয়কোষী? এককোষী। কোন কোন প্রজাতিতে স্কেল থাকে, যে স্কেলটা আমি তোমাকে পড়াই দিছি কিসে? বহুকোষী। এবং কোনগুলা স্কেল থাকবে? যেগুলো অমসৃণ। এটা আমি একটু পরে আবার যখন আমরা রিক্সিয়া পড়বো তখন আবার পাবো জিনিসটা। এদের দেহে কোনো ভাস্কুলার টিস্যু থাকবে না। দেহ কি দ্বারা গঠিত? প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। এটা আরেক জায়গায় লেখা আছে এখানে, এবং একটা আরেকটা জায়গায় পাবো, আর কোথাও লেখা নাই। এদের জননাঙ্গ বহুকোষী। কোন আবরণে আবৃত বলছিলাম? বন্ধা কোষের আবরণ দিয়ে আবৃত। স্ত্রী জননাঙ্গ ক থাকবে নামের মধ্যে, দেখো আর্কিগোনিয়াম। পুং জননাঙ্গ অ্যান্থেরিডিয়াম। আর্কিগোনিয়ামের আকৃতি কেমন? ফ্লাস্ক। অ্যান্থেরিডিয়ামের আকৃতি কেমন? গোলাকার, নাশপাতি আকার। এটুকু মনে রাখলে হবে। যৌন জনন পদ্ধতি কোন ধরনের? ওগ্যামাস। ওগ্যামাস বলতে আমরা কি বুঝছি?
বড় নিশ্চল স্ত্রী গ্যামিটের সাথে ক্ষুদ্র সচল পুং গ্যামিটের মিলন। শুক্রাণু কয় ফ্লাজেলা বিশিষ্ট? দ্বি ফ্লাজেলা। নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন? জলীয় মাধ্যম প্রয়োজন। ভ্রূণ বহুকোষী কোথায় উৎপন্ন হয়েছিল? স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে। স্পোরোফাইটটা দেখো কার উপর নির্ভর? স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর পূর্ণ বা আংশিক নির্ভরশীল এবং সর্বদাই গ্যামেটোফাইটের সাথে যুক্ত থাকে, ওগুলো আমার দরকার নাই। স্পোরগুলো একই আকৃতির কারণে হোমোস্পোরাস বলছে, এটাও দরকার নাই। জীবন চক্রে কে প্রধান? দেখো গ্যামেটোফাইটিক প্রধান, স্পোরোফাইটিক অপ্রধান, মানে গৌণ। স্পোর অঙ্কুরিত হয়ে যে নতুন থ্যালাস বা নতুন মস উদ্ভিদ তৈরি করে তার নাম কি বলছিলাম আমি? মস প্রোটোনেমা। কি নাম বলছিলাম? মস প্রোটোনেমা। তাহলে খেয়াল করে দেখো, এই যে এখানে 14টা পয়েন্ট আছে, আমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট পড়ছি এবং আমি ওইভাবে পড়াইছি একটাই কারণ, যেন তুমি এখন তোমাকে ব্রায়োফাইটের বৈশিষ্ট্য নিয়ে যদি প্রশ্ন করা হয় তুমি যেন অনায়াসে অ্যান্সার দিতে পারো। তোমাকে যদি টেরিডোফাইটের বৈশিষ্ট্য নিয়েও অ্যান্সার করা হয় তাও যেন তুমি অ্যান্সার দিতে পারো। ঠিক আছে? এই নলেজ থাকলে তুমি এই চ্যাপ্টারের যেই জায়গা থেকে প্রশ্ন করুক না কেন অ্যান্সার দিতে পারবা। এ কারণে আমি বলছি ক্লাসে অবশ্যই আমার কথাগুলা একটু যদি মনোযোগ দিয়ে শুনো, তাহলে আমি বলছি মাত্র 1.5 ঘন্টা ইনভেস্ট করবা আমার ক্লাসের পরে এই বইয়ের পিছনে। এরপরে এই চ্যাপ্টারের জীবনে কোনোদিন পড়ার দরকার পড়বে না। যে ধরনের প্রশ্ন করুক তুমি অ্যান্সার দিতে পারবা। লোকে আমরা আগাই সামনে। দেখো এবার প্রশ্নগুলা কিছু, এগুলো কিন্তু ভর্তি পরীক্ষার কিছু প্রশ্ন, খুব লেটেস্ট কিছু প্রশ্ন আমি এখানে নিয়ে আসছি। মস এর স্ত্রী জননাঙ্গের নাম কি? অ্যান্সার দাও। কুইক কুইক কুইক। যেহেতু স্ত্রী জননাঙ্গ তাহলে আমরা কি খুঁজবো? ক আছে কোথায়। ঠিক আছে, দেখো আর কি গুনিয়াম গেল একটা। প্রোটোনেমা নিচের কোন উদ্ভিদে পাওয়া যায়? গুড আফটারনুন ভাইয়া। আমাদের সাথে জনি ভাইও ক্লাস করতেছে, ভুলে গেছে মনে হয় ভাইয়া, অনেকদিন ক্লাস করে না তো উদ্ভিদ বিজ্ঞান। আচ্ছা, প্রোটোনেমা নিচের কোন উদ্ভিদে পাওয়া যায়? ভেরি গুড, সবাই পারছি আমরা, এটা মস উদ্ভিদ। আমরা বলছি নতুন সৃষ্ট উদ্ভিদকে মস উদ্ভিদ বলা হয়। আচ্ছা, এরপরে আসো ব্রায়োফাইটা নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন? ব্রায়োফাইটায় নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন? ভেরি গুড, এটা তো তরল মাধ্যম প্রয়োজন। আমরা অলরেডি এগুলো সব পড়ে আসছি। আচ্ছা, তার মানে এই তিনটা হচ্ছে বৈশিষ্ট্য থেকে আসা প্রশ্ন, যা কিনা আমি তোমাকে এখানে দেখাইলাম। আচ্ছা, এখন বইয়ের মধ্যে ব্রায়োফাইটের কিছু আদি বৈশিষ্ট্য এবং উন্নত বৈশিষ্ট্য বলছে। মজার ব্যাপার হচ্ছে আদি বৈশিষ্ট্য সবগুলোই আমরা হচ্ছে রেগুলার বৈশিষ্ট্যের মধ্যে পড়ছি এবং আমরা এইভাবে সবসময় পড়ি যে আদি বৈশিষ্ট্য মানে জিনিসটা হচ্ছে আদিমকাল। তো আদিমকালের সাথে যদি কোনো কিছু কম্পেয়ার করি আর বর্তমান কালের মানুষের সাথে যদি কম্পেয়ার করি, তুমি বলতে পারতেছো যে কারা বেশি সহজ সরল ছিল। আদিমকালের মানুষজন সহজ সরল ছিল এবং তুমি দেখা দেখো তাদের সহজ সরলের নমুনা। আদি বৈশিষ্ট্যের সবগুলোই হচ্ছে খুবই ছোট ছোট শব্দ, আর উন্নত বৈশিষ্ট্য যেগুলো এগুলো উচ্চারণ করতে জানবে রয়ে যাবে। উন্নত বৈশিষ্ট্য কি লিখছে? অ্যান্থোসেরস উদ্ভিদের ক্যাপসুলে অবস্থিত কুলুমেলা স্টোমেটা যুক্ত এপিডার্মিস, ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যুর অবস্থান। তাহলে এই ধরনের শব্দ যা পড়তে গেলেই দাঁত ভেঙে যাচ্ছে, এগুলো সবই হচ্ছে উন্নত বৈশিষ্ট্য। তোমাকে তার এখন লিখিত পরীক্ষায় বলবে না যে তুমি, পরীক্ষা তো লিখিত পরীক্ষা না, অ্যাডমিশন টেস্ট হচ্ছে এমসিকিউ। তোমাকে পয়েন্ট আউট করতে হবে যে কি উন্নত কে আদি। আদি বৈশিষ্ট্য দেখো কত সহজ সরল। উদ্ভিদ হ্যাপ্লয়েড, অধিকাংশ থ্যালয়েড, মূল নেই, ভাস্কুলার টিস্যু নেই, হোমোস্পোরাস। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের আদি বৈশিষ্ট্য এবং উন্নত বৈশিষ্ট্যের কথা বলা। এখন দেখো ব্রায়োফাইটা উভচর উদ্ভিদ, দেখো কারণ কি সুন্দর করে লিখে দিয়েছে। অনেকে বলে কি হ্যাঁ ব্রায়োফাইটা মনে হয় পানির মধ্যে থাকে, এই কারণে এটাকে উভচর উদ্ভিদ বলে। এটা না, ব্রায়োফাইটা ম্যাক্সিমামই তুমি মাটির মধ্যেই পাবা।
হাতে গোনা 1-2টা প্রজাতি কিনা যেটা হচ্ছে পানির মধ্যে পাওয়া যায়। তারপর এটাকে উভচর বলার কারণ হচ্ছে এই যে নিষেকের জন্য তাকে সব সময় কিসের উপর নির্ভর করা লাগতেছে, তরল মাধ্যমের উপর নির্ভর করা লাগতেছে। তারপরে দেখো সে আংশিক পুষ্টি নিচ্ছে মাটি থেকে, কিন্তু নিষেকের জন্য তাকে যে পানির উপর নির্ভর করা লাগতেছে, এই কারণে ব্রায়োফাইট উদ্ভিদকে কি বলা হইতেছে, উভচর উদ্ভিদ বলা হইতেছে। তারপর আমি তোমাকে এগুলো লিখে রাখতে বলছিলাম, হ্যাপ্লয়েড মানে গ্যামেটোফাইটিক N, ডিপ্লয়েড মানে স্পোরোফাইটিক 2N, আর থ্যালয়েড বলতে বোঝায় হচ্ছে মূলকাণ্ড পাতায় যদি ভাগ করতে না পারো সেটাই। আচ্ছা, এই দেখো ব্রায়োফাইটা শব্দটা কোথায়, 3টা শ্রেণী, হেপাটিকি, অ্যান্থোসিরোটি, মাসায় আমি অলরেডি তোমাকে পড়াইছি। আদি বৈশিষ্ট্য, উন্নত বৈশিষ্ট্য এবং ব্রায়োফাইটা যে উভচর উদ্ভিদ কেন, এই জিনিসগুলো হচ্ছে বইয়ের ওই বৈশিষ্ট্যের নিচের ওই পেজটার নিচের মধ্যেই দেওয়া ছিল, যা আমি তোমাকে অলরেডি আগের স্লাইডে পড়াই দিচ্ছি। আচ্ছা, এখন এই জিনিসটা আমাদের এই বইয়ে নাই, আবুল হাসান স্যারের বইয়ে নাই, অন্য একটা রাইটারের বইয়ে আছে। আমরা জাস্ট এটা নিয়ে আসছি কেন, এখানে ওই প্রজাতিগুলোর নাম কিছু সংখ্যা আসছে। তো বেসিক্যালি আমরা ভর্তি পরীক্ষার জন্য সংখ্যা সবসময় প্রায়োরিটি দিই, ঠিক আছে? সংখ্যা প্রায়োরিটি দেই এই সেন্সে, কারণ সংখ্যা থেকে প্রশ্ন আসাটাকে আমরা বলি সহজ ক্যাটাগরির প্রশ্ন। এখন যেই জিনিস আবার তোমার বইয়ে নাই, এরকম একটা টপিকের যদি সংখ্যা চলে আসে, আমরা তো ঠিকই এটাকে কাউন্ট করতেছি সহজ ক্যাটাগরির প্রশ্ন, কিন্তু তুমি তো কোনোদিন পড়েই যাও নাই, তাহলে তোমার কাছে এটা দুনিয়ার সবচেয়ে কঠিন প্রশ্নই মনে হবে। এই কারণে আমরা যেহেতু এখানে সংখ্যা ভিত্তিক তথ্য আছে, বিধায় জিনিসটা এখানে দিছি। তোমার কাজ এই জিনিসটাকে রিডিং পড়া, এখানে এরকম আহামরি কোনো কিছু নাই। তোমার জন্য আমি সহজ করে দিছি যেটা, সেটা হচ্ছে এই হচ্ছে ছক বানাই দিছি যে তোমাকে কি সিং আকৃতির যদি হয় তাহলে নাম কি, দেখো সিং, হর্ন, নামই হচ্ছে হর্ন ওয়ার্ড। যোগকৃত লিভার, এই কারণে লিভার ওয়ার্ড, যেটা হেপাটিকি। আর যেটা স্পোরোফাইটিক উদ্ভিদ ব্রায়োপসিটা, নামই দেখো ব্রায়োপসাইট, তাহলে এটাই তো ব্রায়োফাইটা, এটাই হচ্ছে প্রকৃত মস। প্রজাতিগুলোর নাম দেওয়া আছে। এখন বলতে পারো যে ভাই এত প্রজাতির সংখ্যা থাকলে মনে থাকবে কিভাবে? তাহলে তোমাদের জন্য একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে প্রজাতির সংখ্যা যখন মুখস্থ করতে যাব, কেবল ওই প্রজাতির সংখ্যাগুলোই মুখস্থ রাখবো যেখানে শুরুতে লেখা আছে বাংলাদেশে প্রাপ্ত। যদি বাংলাদেশে প্রাপ্ত কথাটা উল্লেখ না থাকে, তাহলে আমাদের ওই র্যান্ডম প্রজাতির সংখ্যা পড়ার দরকার নাই, ঠিক আছে? আসি আমরা রিক্সিয়া। এবার আমরা আমাদের বইয়ে যে রিক্সিয়া নিয়ে, মানে একটাই ব্রায়োফাইটার বর্ণনা আসছে, সেটা হচ্ছে রিক্সিয়া। ওটা নিয়ে যদি আমি তোমাকে কিছু কথাবার্তা বলি, তো রিক্সিয়া হচ্ছে একটা মানে মাল্টি ভ্যারাইটির ব্রায়োফাইটা, কারণ রিক্সিয়ার মধ্যে একটা প্রজাতি আছে যে কিনা আবার পুরাপুরি জলজ। দেখাবো আমি তোমাকে নামটা। আমাদের এখান থেকে কি পড়া লাগে, রিক্সিয়া থেকে আমি তোমাকে থ্যালাস সম্পর্কে কিছু কথাবার্তা বলবো, মানে এর বাহ্যিক গঠন সম্পর্কে কিছু কথাবার্তা বলবো, তারপর আমি তোমাকে এর প্রস্থচ্ছেদটা পড়াই দিব, ঠিক আছে? এই দুটা জিনিস মনে রাখতে পারলে দেখবা রিক্সিয়ার পড়াও তোমার শেষ হয়ে গেছে। তো সেটা হচ্ছে আমাদের বইয়ে রিক্সিয়ার একটা ছবি আঁকা আছে থ্যালাসের, আমি হচ্ছে আংশিক আঁকলাম। বইয়ে দেখবা ছবিটা হচ্ছে এরকম কন্টিনিউ করা আছে, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আসি আমরা, যেটা তোমাকে প্রশ্ন করতে পারে এটা কোন দশা প্রধান? আমরা সবাই জানি এদের মধ্যে কি গ্যামেটোফাইটিক দশা প্রধান। আচ্ছা, এদের দেহকে কি মূলকাণ্ড পাতায় ভাগ করা যাবে? যাবে না, তাহলে এটা কি থ্যালয়েড। থ্যালয়েড মানে মূলকাণ্ড পাতায় ভাগ করা যাবে না। আচ্ছা, তাহলে এরপরে কি? এরপরে আসে যেটা, সেটা হচ্ছে যেহেতু এটা বাহ্যিক গঠন দেখতেছো, এবং আমরা বলছি না গ্যামেটোফাইটিক প্রজাতি স্বাধীন, স্বতন্ত্র, স্বভোজী, তাহলে এর থ্যালাসের কালার কি হবে? হবে হচ্ছে সবুজ। এবং এরা হচ্ছে চ্যাপ্টা দেহি। এটা কিরকম? চ্যাপ্টা দেহি। দুইটা পৃষ্ঠ কি সমান? না, তাহলে এটা কি বলবা? বিষম পৃষ্ঠ। কিন্তু যখনই শাখা তৈরির ব্যাপার আসে, তখন করে কি, এরকম তো সাইড অবস্থায় থাকে, একটা আরেকটার উপর এরকম লম্ব হয়ে শাখা তৈরি করে। এই যে একটা আরেকটার উপর এরকম লম্ব হয়ে শাখা তৈরি করা, এই জিনিসটাকে বলা হয় দ্ব্যাঘ্র শাখান্বিত। এটাকে কি শাখান্বিত বলা হয়? দ্ব্যাঘ্র শাখান্বিত। এই শব্দগুলো আগে তোমাকে মাথায় রাখতেই হবে থ্যালাসের বাহ্যিক গঠন থেকে। আর কি আমরা মনে রাখবো? আর মনে রাখবো এর হচ্ছে একটা এরকম, এই জায়গাটাকে বলে অগ্রস্থ খাজ। এবং এর পৃষ্ঠে লম্বালম্বী মধ্যশিরা পাওয়া যায়। তাহলে কথাটা খেয়াল করে, আমি কিন্তু খালি
তো অনেকে করে কি খালি মধ্যশিরা মনে রাখে, মধ্যশিরা মনে রাখলে হবে না। কেন? কারণ তোমাকে পরীক্ষায় করবে কি, ওরা লিখে দিবে এর পার্শ্ব দেশে মধ্যশিরা থাকে, তো তুমি মধ্যশিরা দেখেই ভাবলা হ্যাঁ লাইনটা মনে হয় সঠিক, কিন্তু আসলে তো তা না। একদম স্পেসিফিক মনে রাখতে হবে এই মধ্যশিরাটা কই থাকে, পৃষ্ঠে, মানে পৃষ্ঠীয় তলে। এখানে তুমি যখন এর ইংলিশ নামটা দেখবা তোমার বইয়ে দেওয়া আছে, যেটাকে বলা আছে ডরসাল ফারো। এবং এই যে পুরাটা যে একটা চক্র তৈরি করে রিং আকৃতির, যখন এই পুরাটা এরকম, এটা তো আমি জাস্ট আংশিক আঁকছি, থ্যালোয়েডটা হচ্ছে এরকম কন্টিনিউ আছেই, তখন এটাকে বলা হয় হচ্ছে রোজেট। ঠিক আছে, এটা হচ্ছে এর বাহ্যিক গঠন, আমাদের এতটুকু জানতেই হবে। আচ্ছা, এবার আসো এটাকে তুমি প্রস্থচ্ছেদ করলে, আমি তোমাকে সব আবার দেখাবো বইয়ের মধ্যে। প্রস্থচ্ছেদ করলে দেখা যায় এর মধ্যে তিনটা অঞ্চল বিদ্যমান। একটা উপরের অঞ্চল, এটাকে বলা হয় আত্তীকরণ অঞ্চল বা ফটোসিনথেটিক অঞ্চল বা ঊর্ধ্বাঞ্চল, এবং এদের কোষগুলা এরকম গোলাকার বা বৃত্তাকার। সবার শীর্ষে যেই কোষটা থাকবে সেইটা আকারে সবচেয়ে বড় হবে। এখন দেখো বলেই দিছে অঞ্চলের নাম হচ্ছে আত্তীকরণ অঞ্চল বা ফটোসিনথেটিক অঞ্চল। তার মানে এখানে কি হয়, ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস মানে কি, শালক সংশ্লেষণ। তাহলে এখানে অবশ্যই কি বর্ণকণিকা আছে, সেটা কি ক্লোরোফিল, তাহলে কালার কি সবুজ। কথা হচ্ছে এই যে আত্তীকরণ সূত্রগুলোর কোষগুলো এরকম খারাপ হবে, এবং সবার শীর্ষের যে সবচেয়ে বড় কোষটা এইটা আবার বর্ণহীন। আছে যেহেতু কিছু একটা তৈরি করবে, তুমি এখান থেকে তাকায় দেখো এটা কি সবার উপরের দিকে আছে, আবার যদি চিন্তা করো উপরের দিক থেকে কি সবার বাইরে আছে। তো আমাদের বডির সবার বাইরের অংশের নাম কি, ত্বক, তাহলে এটাও কি তৈরি করবে, ত্বক, যেহেতু উপরের দিকে আছে এই কারণে এটা ঊর্ধ্বত্বক তৈরি করবে। তার মানে আত্তীকরণ অঞ্চলে সবার শীর্ষের সবচেয়ে বড় বর্ণহীন অঞ্চলটা খাদ্য তৈরি না করে কি তৈরিতে সাহায্য করে, ঊর্ধ্বত্বক তৈরিতে সাহায্য করে। এবং এই আত্তীকরণ সূত্রগুলা খারাপভাবে থাকায় এই যে মাঝখানের জায়গাগুলা, এই যে জায়গাগুলা, এগুলো সব বায়ু দ্বারা পূর্ণ হয়। এই কারণে এই জায়গাকে বায়ুনালী বা বায়ু প্রকোষ্ঠ বা এয়ারপোর এরকম নাম দেওয়া হয়। এটার ইম্পর্টেন্স কি, ইম্পর্টেন্স হচ্ছে এখানেই গোলাকার বৃন্তযুক্ত অ্যান্থেরেডিয়াম এবং ফ্লাস্ক আকৃতির আর্কিগোনিয়ামগুলো থাকে, মানে সোজা কথা জনন কোষ থাকে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন করে রিক্সিয়ার জনন কোষের অবস্থান কোথায়, প্রথমে তুমি অপশনের মধ্যে খুঁজবা বায়ুনালী, বায়ু প্রকোষ্ঠ বা এয়ারপোর আছে কিনা। যদি দেখা একদম স্পেসিফিক এই অংশের নাম না থাকে তাহলে বলবা জনন কোষের অবস্থান কোথায়, ঊর্ধ্ব অঞ্চল বা আত্তীকরণ অঞ্চল বা ফটোসিনথেটিক অঞ্চলে। আচ্ছা, এখন এর যে নিচের জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে সঞ্চয় অঞ্চল, যেটা কিনা প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। মনে করে দেখো আমি বৈশিষ্ট্য পড়ানোর সময় তোমাদেরকে দেখাইছিলাম যে ব্রায়োফাইটার দেহ কোন টিস্যু দ্বারা গঠিত, প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। এই হচ্ছে সেই প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত সঞ্চয় অঞ্চল। নামেই বলে দিছে সঞ্চয় অঞ্চল, তাহলে এর কাজ কি হবে, সঞ্চয় করবে। কি সঞ্চয় করবে, খাদ্য। তাহলে একটু আগে উদ্ভিদ যেই খাদ্য তৈরি করছে সেটাই তো সঞ্চয় করবে। তো আমরা জানি উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য সঞ্চয় করবে, মানে কোন জাতীয় খাদ্য তৈরি করে, শর্করা, শ্বেতসার বা স্টার্চ। তাহলে এই খাবারগুলো সঞ্চয় করাই সঞ্চয় অঞ্চলের কাজ। তাহলে সঞ্চয় অঞ্চলের কাজ হচ্ছে শর্করা, শ্বেতসার বা স্টার্চ, যাই বলুক একই কথা, এই জাতীয় খাদ্য সঞ্চয় করা। আর এর একদম নিচের দিকে থাকতেছে নিম্ন ত্বক, যার মধ্যে কি বিদ্যমান, রাইজয়েড বিদ্যমান। তুমি জানো রাইজয়েড কয় কোষী, এক কোষী, কিন্তু কয় প্রকার, দুই প্রকার, মসৃণ, অমসৃণ। যেটা অমসৃণ সেটার গায়ে কি পাওয়া যায়, স্কেল বা শল্ক বা বাকল। এগুলা সব আবার কয় কোষী, বহুকোষী। এই হচ্ছে আমার টোটাল রিক্সিয়ার কথাবার্তা শেষ। এখন আমরা বইয়ের মধ্যে মিলাই দেখো। আমি তোমাদের বলছিলাম যে কেবলমাত্র বাংলাদেশে প্রাপ্ত প্রজাতি থাকলে ওইটা পড়বা, এর বাইরে পড়বা না। যেমন দেখো এখানে বাংলাদেশ থেকে রিক্সিয়ার 45টা প্রজাতির কথা বলা আছে, এবং এটা হেপাটিকির অন্তর্ভুক্ত। এবং আমি দেখাইছিলাম না হেপাটিকি মানে এদের আরেক নাম কি, লিভার ওয়ার্ড। আচ্ছা, এবং রিক্সিয়ার একটা স্পেসিফিক প্রজাতি বলছিলাম পুরাপুরি পানিতে থাকে, নামই দেখো রিক্সিয়া ফ্লুইটেন্স। তাহলে ফ্লুইড ওই নামের সাথে মিলাই দেখবে এটা হচ্ছে জলজ। এটা তোমার মধ্যে আছে, দেখো রিক্সিয়া ফ্লুইটেন্স হচ্ছে ভাসমান জলজ। আচ্ছা, এবার আসলে বাহ্যিক গঠনের মধ্যে আমরা যেটা পড়ছি, আমরা বলছি এরা গ্যামেটোফাইটিক, থ্যালোয়েড, সবুজ,
শায়িত, বিষমপৃষ্ঠ। চ্যাপ্টার দেখি একটা শব্দ পড়ছিলাম, আর এটা পড়ছিলাম ব্যাঘ্র শাখা বিশিষ্ট। এবং এরা যে পুরা চক্রটা তৈরি করে, গোলাকার চক্র, এটাকে কি বলা হয়? রোজেট। এবার বলছিলাম থ্যালাসের পৃষ্ঠে লম্বালম্বী মধ্যশিরা আছে, ঠিক আছে, যেটাকে দেখো ডরসাল ফারো বলা হয়। আর প্রত্যেকটা শীর্ষে একটা খাঁজ থাকে, সেটাকে কি বলা হয়? অগ্রস্থ খাঁজ। নিচের পৃষ্ঠে বহুকোষী স্কেল, এককোষী রাইজয়েড সৃষ্টি হয়, ঠিক আছে। তার মানে রাইজয়েড কি? মসৃণ, অমসৃণ। ওকে, এই সবগুলো জিনিস কিন্তু আমরা পড়ে আসছি। এবার দেখো অভ্যন্তরীণ গঠন, যেটা প্রস্থচ্ছেদ। এই যে ছবিটা আমরা রাখছিলাম, এই দেখো, এই যে আত্মীকরণ অঞ্চলের ছবিটা খেয়াল করে দেখবে, একদম উপরের লেয়ারে কোনো ডট 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 কিছু দেয় নাই, ফাঁকা রাখছে, সাদা রাখছে, মানে ওটা হচ্ছে বর্ণহীন অঞ্চল। এবং এটা তাহলে কি তৈরি করছে বলছিলাম? খাদ্য তৈরি না করে ঊর্ধ্বত্বক তৈরিতে সাহায্য করবে। এই দেখো, ঊর্ধ্বাঞ্চলটা থেকে ঊর্ধ্বত্বক তৈরি হইলো। আর ফটোসিনথেটিক অঞ্চলের মাঝখানের জায়গাগুলা কি দ্বারা পূর্ণ বলছিলাম? বায়ু দ্বারা, ঠিক আছে। আচ্ছা, বায়ু প্রকোষ্ঠ বা এয়ারপোর বলছে, এই দেখো। এবং এই জায়গাগুলোর মধ্যে কি থাকে? জনন কোষ থাকে। তারপর আমরা সঞ্চয়ী অঞ্চল বলছি কি দ্বারা গঠিত? প্যারেনকাইমা টিস্যু। কাজ কি? শর্করা বা শ্বেতসার বা স্টার্চ জাতীয় খাদ্য সঞ্চয় করবে। এই দেখো, এই এই আর নিম্নত্বকে কি? রাইজয়েড থাকবে, মসৃণ, অমসৃণ। যেটা অমসৃণ সেটা কেন? স্কেল থাকে, যেটা বহুকোষী। এই সবগুলো শব্দই আমাদের পড়া। তো খেয়াল করছো, ওই বৈশিষ্ট্য যদি আমরা শুরুতে তোমাকে ব্রায়োফাইটার পড়াইছিলাম, ওই নলেজ দিয়ে আমরা কত সুন্দর আগায় যেতে পারতেছি। এটা হচ্ছে বইয়ের মধ্যে যে কথাগুলো লেখা। আচ্ছা, এখন দেখো তাহলে সামারি যদি রিক্সার ক্ষেত্রে করো, রিক্সার বৈশিষ্ট্য, এই শব্দগুলো আমরা সবগুলো পড়াইছি। গুরুত্বের মধ্যে আসো, ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে এই কথাটা, পরিবেশ দূষণের সূচক। কেন? কারণ তোমাদের শৈবাল ছত্রাক চ্যাপ্টারটা যেদিন পড়বা, ওইখানে আছে বায়ু দূষণের নির্দেশক। পরিবেশ দূষণের সূচক হচ্ছে রিক্সিয়া বা ব্রায়োফাইটা, আর বায়ু দূষণের নির্দেশক হচ্ছে তোমার লাইকেন। এর জন্য মনে থাকে, ঠিক আছে। কাছাকাছি তো প্যাচ লাগতে পারে, এই কারণে আমি এখানে লিখে দিলাম। তাহলে পরিবেশ দূষণের সূচক হচ্ছে কে? ব্রায়োফাইটা বা রিক্সিয়া। আর বায়ু দূষণের নির্দেশক বলে অ্যান্সার কি? লাইকেন। এখন দেখো রিক্সিয়া শনাক্তকারী বৈশিষ্ট্য আমাদের সবচেয়ে পড়া হয়েছে। গ্যামেটোফাইটিক, থ্যালয়েড, সবুজ শায়িত চ্যাপ্টা বিষমপৃষ্ঠ, ব্যাঘ্র শাখা বিশিষ্ট, খাদযুক্ত, দুই প্রকার এককোষী মসৃণ অমসৃণ রাইজয়েড, বহুকোষী স্কেল। স্পোরোফাইটিক দশা সরল, কার উপর নির্ভর করে? গ্যামেটোফাইটের উপর। অভ্যন্তরীণ টিস্যু, উপরের দিকের অংশের নাম ফটোসিনথেটিক, নিচের দিকে সঞ্চয়ী। স্ত্রী জননাঙ্গের নাম আর্কিগোনিয়াম, পুং জননাঙ্গের নাম অ্যান্থেরিডিয়াম। আর্কিগোনিয়াম দেখতে ফ্লাস্ক, অ্যান্থেরিডিয়াম দেখতে নাশপাতি আকার বা গোলাকার। এতটুকু মনে রাখলেই হবে। এটা হচ্ছে জনন। জননের ব্যাপারটা যেটা, সেটা তোমাকে আমি অলরেডি পড়াইছি। এটা হচ্ছে আজিবুর স্যারের বইয়ে কিছু কথা আছে, যেগুলোকে আমি এখানে নিয়ে আসছি। অঙ্গজ জনন বলছে থ্যালাসের উপরে টিউবার আর রাইজয়েডের অগ্রভাগে গিমার সাহায্যে সাধারণত ঘটে। আর আজিবুর স্যার বলছে পদ্ধতি পুরা 3টা ভাবে হয়: পুরাতন অংশের পচন, অস্থানিক শাখার সাহায্যে টিউবার। এগুলো জাস্ট রিডিং পড়বা, জীবনে পরীক্ষায় আসবে না। যৌন জননটাও তোমাকে পড়াই দিচ্ছি আমরা, যে নাশপাতি এই কয় ফ্লাজেলা বিশিষ্ট? দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। এটা মনে রাখতে হবে, ঠিক আছে। পানি দরকার। যৌনক্রম সম্পর্কে বলাইছি, যে কোন ধরনের যৌনক্রম বিদ্যমান? হেটারোমরফিক যৌনক্রম বিদ্যমান। এগুলো সব অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। এটা হচ্ছে যে আজিবুর স্যার থেকে যে তথ্যগুলো নিছি, এই প্রমাণটা হচ্ছে যে এই পেজগুলোর মধ্যে আছে। কিন্তু আসলে বেসিক্যালি এগুলো এতটাও বেশি ইম্পর্টেন্ট না। যে কথাগুলো ইম্পর্টেন্ট সেটা আমি ওই বক্সটার মধ্যে দেখাইছি, কিন্তু প্রমাণ যে আসলে অন্য বই থেকে যে নিছি, এই কারণে অন্য বইয়ের স্লাইডটা তোমাকে দিয়ে দিছি। আচ্ছা, তাহলে এই গেল আমাদের ব্রায়োফাইটা। তাহলে দেখো, নিয়ার অ্যাবাউট 1 ঘন্টার সময় নিয়ে, কারণ আমরা 10 মিনিট পরে ক্লাস শুরু করছিলাম, 1 ঘন্টা সময় নিয়ে আমরা শুধুমাত্র কি পড়লাম? ব্রায়োফাইটা পড়লাম। কারণ কি? কারণ একটাই, এই চ্যাপ্টারে তোমার বেসিক ফাউন্ডেশনটাই হচ্ছে ব্রায়োফাইটা। তুমি যদি এটা পড়ে থাকো এবং মাথায় রাখতে পারো, তোমাকে এই চ্যাপ্টার থেকে কেউ কোনো প্রকার প্রশ্ন করে আটকাইতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তো বলছি যে তোমরা ব্রায়োফাইটা পড়ে ফেলছি, আমাদের টার্গেট হচ্ছে টেরিডোফাইটা থেকে আমরা যতটুকু পারি আমরা হ্যাঁ অথবা না বা বিপরীত শব্দ দিয়ে কিভাবে পরে আগাইতে পারি সেই জিনিসগুলো পড়বো। আচ্ছা, প্রথমে আসলে টেরিডোফাইটা শব্দটা, এটা একটু পড়ো, যে পক্ষল ডানা বিশিষ্ট উদ্ভিদ। টেরন মানে পক্ষল। আচ্ছা, এর আরেক নাম কি? ফার্নবর্গীয় উদ্ভিদ, বা আরেকটা কি? ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস। এটা আমি তোমাকে একদম শুরুতে পড়াইছি। কেন ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস বলতো? কারণ একমাত্র অপুষ্পক উদ্ভিদ টেরিডোফাইটা যার কি বিদ্যমান ছিল? পরিবহন টিস্যু ছিল। আচ্ছা, এবং দেখো এরা অপুষ্পক উদ্ভিদের মধ্যে কি ছিল? সবচেয়ে
উন্নত। কিন্তু পরিবহন টিস্যুর দিক থেকে যদি চিন্তা করো, প্রথম পরিবহন টিস্যু কার মধ্যে পাওয়া গেছে? টেরিডোফাইটা। তাহলে তার উপরে কে আছে? নগ্নবীজি। তার উপরে কে আছে? আবৃতবীজি। তাহলে ওই দিক থেকে যদি আবার চিন্তা করি, তার মানে কি ভাস্কুলার টিস্যুর দিক থেকে বা পরিবহন টিস্যুর দিক থেকে যদি চিন্তা করো, তাহলে এটাই কি সবার নিচে আছে না? তাহলে পরিবহন টিস্যুর দিক থেকে চিন্তা করলে কিন্তু সে আবার অনুন্নত। এটাই লিখছে যে ভাস্কুলার উদ্ভিদের মধ্যে সে হচ্ছে অনুন্নত। কেন? কারণ এরে দিয়েই প্রথম ভাস্কুলার টিস্যু শুরু হয়েছে। তাহলে যত দিন যাবে ততই তো অ্যাডভান্স হবে সবকিছু। আচ্ছা, সেম কথাগুলো এখানে লেখা আছে, আমি এটা আগের মধ্যে লিখছি। এগুলো তো কমন কথা, অপুষ্পক। আচ্ছা, এখানে আসো। ব্রায়োফাইটা উদ্ভিদে আমরা বলছি গ্যামেটোফাইটিক দশা প্রধান, তাহলে এদের মধ্যে কোনটা প্রধান হবে? স্পোরোফাইটিক। দেখো প্রধান দেহটা হচ্ছে স্পোরোফাইটিক, মানে 2n। ব্রায়োফাইটার গ্যামেটোফাইটিক পর্যায়টার নাম ছিল কি? প্রোটোনেমা। আর ফার্ন বা টেরিডোফাইটার যে গ্যামেটোফাইটিক দশা, যে স্বাধীন, তার নাম প্রোথেলাস। আমি তোমাকে প্রোথেলাসের বর্ণনা পড়াবো। এদের দেহকে মূলকাণ্ড পাতায় ভাগ করা যাবে, এটা শুরুতেই পড়ায় আসছি। এরা ভ্রূণ সৃষ্টি করবে, এটাও পড়ায় আসছি। এদের ভাস্কুলার টিস্যু থাকবে, সেটাও পড়ায় আসছি। অধিকাংশ প্রজাতিতে কাণ্ড কি জাতি? রাইজোম। এইটা আসলে তুমি এখানে নামটা খালি পড়বা। রাইজোম জিনিসটা কি? এটা আমরা নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারে আরো ভালো পড়ি। রাইজোম হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। ঠিক আছে, বেসিক্যালি কাণ্ড থাকে মাটির উপরে, কিন্তু কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে কিছু কাণ্ড মাটির নিচে থাকে। তার মধ্যে একটা প্যাটার্ন হচ্ছে রাইজোম। এটা তার মানে মাথায় রাখবা খালি, কাণ্ডটা কই থাকে? মাটির নিচে। আচ্ছা, এরা কি স্পোর তৈরি করবে? এখানে তো স্পোরোফাইটিক। আচ্ছা, এদের জননাঙ্গ দেখো বহুকোষী এবং বন্ধ্যাকোষের আবরণে আবৃত। এগুলো কমন কথাবার্তা। এদের পুংগ্যামিট সচল, স্ত্রীগ্যামিট নিশ্চল। তাহলে এদের জননের নামও কি হবে? উওগ্যামাসি হবে। তাহলে এদের জনুক্রমটাকেও তোমাকে কি উত্তর দিতে বলছিলাম আমি শুরুতে? জনুক্রম নিয়ে প্রশ্ন বললেই সেটা কি? হেটারোমরফিক। তাহলে খেয়াল করে দেখো, ওই এক ব্রায়োফাইটার নলেজ আমি শুরুতে তোমাকে যে পেজটার বা যে স্লাইডের স্ক্রিনশট নিতে বলছিলাম, ওইখানে যা যা পড়াইছিলাম, সেই জিনিসগুলোর কারণে কিন্তু তুমি এখন এই জায়গার প্রশ্ন অ্যান্সার দিতে পারতেছো। এটা আমার দরকার নাই। তাই একটু এখন এই প্রশ্নের উত্তর দাও তো। মনে করো আমি তোমার ফার্ন পড়াই নাই, তুমি খালি এক ব্রায়োফাইটা পড়ছো, এই পরেই তোমার এই প্রশ্নের উত্তর পারা উচিত। বলো ফার্নের বৈশিষ্ট্য কোনটা? কুইক কুইক কুইক, তোমরা পারবা আমি জানি। ভেরি গুড। কারণ তুমি দেখো, এরা তো প্রথম কথা অপুষ্পক উদ্ভিদ, তাহলে কি এদের ফুল ফল বীজ হবে না? তাহলে এটা হচ্ছে প্রথমে বাদ। ভাস্কুলার টিস্যুদের মধ্যে আছে, কিন্তু ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস বলছে, তাহলে এদের পরিবহন তন্ত্র আছে, নাই বলা যাবে না। এদের জননাঙ্গ কি? বহুকোষী, তার মানে এককোষী। এটাও ভুল। তাহলে অ্যান্সার হিসেবে বাকি রইলকে মূলকাণ্ড পাতায় ভাগ করা যায়, এটা তো আমরা পড়েই আসছি। আচ্ছা, এবার আসো, এই জিনিসটা আমাদের বইয়ে নাই, সেটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব এইভাবে নাই। টেরিডোফাইটারটা এটা আবার আজিবুর স্যারের বই আছে। এদের পরীক্ষার জন্য আমার কাছে মনে হয়েছে অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন বানানো অনেক সহজ। এই কারণে আমরা এটা পড়ব বিধায় আমি তোমাকে এটা এইভাবে দিয়ে দিচ্ছি। মানে এটা মানুষের খাদ্য, পশুর খাদ্য ব্যবহার হইতে পারে। মানুষের খাদ্যে সবজি হিসেবে কোনটা, সালাদ হিসেবে কোনটা। আচ্ছা, ঔষধ তৈরিতে দেখো লাইক কথাটা লিখছি কেন? লাই দিয়ে লাইকোপোডিয়াম আর ইকুইজিটাম, এই দুইটা হচ্ছে ঔষধ তৈরিতে সাহায্য করে। রাসায়নিক পদার্থে দেখো লিখছি পাদ্রি ছিল একা। পাদ্রি মানে পটাশ নিষ্কাশনে হচ্ছে ড্রায়োটেরিস। ছিল একা, ছিল মানে সিলিকন, একা মানে ইকুইজিটাম। সৌন্দর্যবর্ধক হিসেবে আদি আসনে লাশ। ওই আদি দেখো নামগুলোর কাছাকাছি হইলে হবে, কারণ এই নামের সাথে এত মার্জ করে কোনো নাম দিয়ে পরীক্ষার অপশন বানাবে না। এখানে যা আছে এগুলো দিয়েই পরীক্ষার অপশন বানাবে। যেখানে তুমি এই টেকনিকটা মাথায় রাখতে পারলে অ্যাটলিস্ট অপশন দেখলে অ্যান্সার করতে পারবা। কয়লা, বৃক্ষ ফার্নের জীবাশ্ম কয়লা হিসেবে কাজ করে। নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে কোন ফার্ন? অ্যাজোলা। আতশবাজি তৈরিতে কি? লাইকোপোডিয়ামের স্পোর। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে এবং এএফএমসি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের পরীক্ষায় কিন্তু আতশবাজি তৈরিতে যে লাইকোপোডিয়ামের স্পোর ব্যবহার হয়ে এই প্রশ্নটা আসছিল। এই জিনিসটাই মানে আজিবুর স্যারের বই হচ্ছে এইভাবে দেওয়া আছে, আমি তোমাকে ওটা ছক আকারে পড়াই দিছি। আচ্ছা, এখন আসো টেরিসের গঠন। টেরিডোফাইটের মধ্যে আমাদের বই টেরিস নিয়ে কথাবার্তা বলা আছে। আচ্ছা, টেরিসের গঠন পড়তে গেলে আমাদের অবশ্যই যে জিনিসটা মনে রাখতে হবে, মানে যেটাকে প্রায়োরিটি দিতে হবে, সেটা হচ্ছে এই জায়গাটা। দেখো টেরিসের পাতা। টেরিসের গঠন মানেই আসলে তোমার কাছে কি জানতে চাওয়া? এর পাতা সম্পর্কে জানতে চাওয়া। এগুলো একটাও ভুল করা যাবে না। সেটা কি?
সেটা হচ্ছে ফার্ন বা টেরিসের পাতার নাম কি? ফ্রন্ড। এর কচি পাতার নাম কি? কচি পাতার নাম হচ্ছে ক্রোজিয়ার। কথা হচ্ছে এই কচি পাতাটা সবসময় কুণ্ডলিত থাকে, কারণ দেখো কুণ্ডলিত কচি পাতার নাম হচ্ছে ক্রোজিয়ার। কিন্তু এই যে কুণ্ডলিত থাকে এই অবস্থাটার নাম হচ্ছে সার্সিনেট ভার্নেশন। এই যে কুণ্ডলিত পাকানো যে অবস্থান, এই অবস্থানটার নাম হচ্ছে সার্সিনেট ভার্নেশন। তো অনেকে প্যাচ লাগায় ফেলে যে কুণ্ডলিত কচি পাতা দেখলেই অ্যান্সার দিয়ে দেয় সার্সিনেট ভার্নেশন, তা কিন্তু না। দেখতে হবে কি চাইছে। কুণ্ডলিত কচি পাতার নাম চাওয়া মানে আসলে কচি পাতার নামই চাইছে, তাহলে অ্যান্সার হচ্ছে ক্রোজিয়ার। কিন্তু যদি বলে কুণ্ডলিত কচি পাতার এই যে কুণ্ডলিত অবস্থা, এই অবস্থাটার নাম কি? আমরা বলবো সার্সিনেট ভার্নেশন। ঠিক আছে, এদের পাতাগুলা কেমন? পক্ষল যৌগিক। পক্ষল যৌগিক মানে একটা জিনিসের উভয় পার্শ্বে পাতাগুলো এরকম জোড়ায় জোড়ায় বের হবে। যার উভয় পার্শ্ব থেকে পাতাগুলো এরকম জোড়ায় জোড়ায় বের হয় সেটাকে বলে র্যাকিস। তার মানে এই জায়গাটা হচ্ছে র্যাকিস। তাহলে এদের পাতায় কি বিদ্যমান? র্যাকিস বিদ্যমান। ঠিক আছে, পাতায় কি বিদ্যমান? র্যাকিস বিদ্যমান। এবং আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে এই র্যাকিসটাকে বাদামি বর্ণের শল্কপত্র দিয়ে ঢাকা থাকে। কি বর্ণের? বাদামি বর্ণের শল্কপত্র। এগুলাকে বলে র্যামেন্টাম। এগুলোকে কি বলে? র্যামেন্টাম। এবং প্রতিটা পাতার খণ্ডকে বলা হয় পিনা বা অনুফলক। প্রতিটা পাতার খণ্ডকে কি বলা হয়? পিনা বা অনুফলক। আচ্ছা, এদের ভাস্কুলার বান্ডেলের ব্যাপারটায় আসো। পরিবহন টিস্যু, এটা একটু খেয়াল রাখতে হবে। এটা টিস্যু চ্যাপ্টারে তুমি আরো ডিটেলস পড়বা যে ভাস্কুলার বান্ডেলের প্যাটার্নটা 3 রকমের। একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে কেন্দ্রিক, আর একটা হচ্ছে তোমার অরিয়। তো এই কেন্দ্রিকের মধ্যে আবার 2 প্রকার ছিল। একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক, একটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। হেড্রোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক। হেড্রো মানেই হচ্ছে জাইলেম কেন্দ্রিক। সব ধরনের ফার্ন হচ্ছে হেড্রোসেন্ট্রিক। ঠিক আছে, সব ধরনের ফার্ন কি? হেড্রোসেন্ট্রিক। তাহলে ভাস্কুলার বান্ডেলের দিক থেকে যে কোনো টেরিস বা টেরিডোফাইটাটা কি হবে? হেড্রোসেন্ট্রিক হবে। এটা মনে রাখো, তাইলেই চলবে। এখান থেকে এর বেশি দরকার নেই। আচ্ছা, আবারও দেখো একই কথাবার্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি, যে দৈহিক গঠনের মধ্যে প্রধান উদ্ভিদটা স্পোরোফাইটিক, দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত। কাণ্ডটা কেমন? রাইজোম বা দেখো রূপান্তরিত ভূনিম্নস্থ কাণ্ড। আচ্ছা, ফ্রন্ট কি? ফার্নের পাতা। সার্সিনেট ভার্নেশন কি? ওই কচি কুণ্ডলিত অবস্থাটার নাম। আর কুণ্ডলিত কচি পাতাটার নাম কি? ক্রোজিয়ার। পিনা কি? প্রতিটা পত্রখণ্ড। র্যামেন্ডাম কি? রাইজোমকে আবৃত করে রাখে যে বাদামি শল্কপত্র। আচ্ছা, সিনোসোরাসটা আরেক বই থেকে দেওয়া, তুমি যদি না পড়ো তাতে সমস্যা নাই। এইখানে সবগুলো কথা লেখা আছে। তো এখান থেকে যেগুলো খুঁজে খুঁজে বের করার ছিল ওই আমি তোমাকে আগের স্লাইডে দিয়ে দিছি। এবং খেয়াল করে দেখো, এখানেও আমি বলছি বাংলাদেশে প্রাপ্ত দেখো টেরিসের প্রজাতির সংখ্যা 16। তাহলে এটা হচ্ছে তোমাকে শিখতে হবে। ঠিক আছে, এবং এরা প্রখর সূর্যালোকে থাকতে ভালোবাসে বিধায় টেরিসের আরেক নাম কি? সানফার্ন। আসো, ইম্পর্টেন্ট। তাহলে এখন তুমি এটার উত্তর দাও, টেরিসের প্রতিটা পত্রখণ্ডকে কি বলে? ভেরি গুড, পিনা। আচ্ছা, এখন আসি আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে টেরিসের জননের মধ্যে অঙ্গজনন লাগবে না, অযৌন জননটাকে আমরা একটু প্রায়োরিটি দিয়ে পড়বো। আমার কথাগুলো একটু শুনবা, তারপর আমি তোমাকে বইয়ের ভেতর থেকে দাগাই দিব। খেয়াল করে দেখো, আমরা বলছি স্পোরোফাইটিক উদ্ভিদ প্রধান হচ্ছে টেরিডোফাইটে, এবং অযৌন জনন কেন করে? কারণ তার মধ্যে একটা স্বাধীন স্পোর পাওয়া যায়। এখন স্পোর বলো আর যাই বলো, মেইন কথা হচ্ছে তাকে তো উদ্ভিদের একটা কিছুর মধ্যে সংগঠন হইতে হবে। সেটা কোথায় হবে? পাতায়। কারণ আমি তোমাকে বলছি ফার্ন বা টেরিডোফাইটে যাই বলুক, আগে ইম্পর্টেন্ট হচ্ছে তার দেহের কোন অংশটা? পাতা। তাহলে পরে এই যে মনে করো একটা পাতা, এই পাতার মধ্যেই সব কাহিনী হবে। এখন এই পাতার ভেতরে যেহেতু অযৌন জনন করে, তাহলে তোমার কি তৈরি করতে হবে? স্পোর তৈরি করতে হবে। আচ্ছা, এখন মনে রাখবা স্পোর অনেকগুলো একসাথে মিলে তৈরি করে হচ্ছে স্পোরাঞ্জিয়াম। অনেকগুলো স্পোরাঞ্জিয়াম একসাথে থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে সোরাস। তাহলে সোরাস উৎপন্নকারী বলুক, স্পোরাঞ্জিয়াম উৎপন্নকারী বলুক বা স্পোর উৎপন্নকারী বলুক, সবই কই হবে? পাতার মধ্যে হবে না? যখন এই ফার্নের পাতার নাম তো আমরা জানি ফ্রন্ড, কিন্তু এই ফ্রন্ডের মধ্যে যখন স্পোর বা স্পোরাঞ্জিয়াম বা সোরাস উৎপন্ন করবে তখন পাতাটার নাম হয়ে যাবে স্পোরোফিল। তাহলে স্পোর উৎপন্নকারী বা স্পোরাঞ্জিয়াম উৎপন্নকারী বা সোরাস উৎপন্নকারী পাতাকে আমরা কি বলি? স্পোরোফিল।
এখন তুমি এই পাতাটা নিয়ে প্রস্থচ্ছেদ করলা, করার পরে দেখলা যে পাতার কিনারে এরকম গুচ্ছাকারে সোরাস আছে। তাহলে সোরাসের অবস্থান কোথায়? পাতার কিনারে। কিভাবে অবস্থান করে? গুচ্ছাকারে। তার মানে তুমি তো জানো স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকেই সোরাস বলে, তাই তো? আচ্ছা, এখন এই যে কিনারে অবস্থান করলো, এদেরকে এই যে জিনিসটাতে আমি ঢেকে রাখছি, মানে একটা আবরণ দিলাম না, এই যে একটা পর্দার ন্যায় অংশ দিয়ে আবৃত করে রাখে বা ঢেকে রাখে, এটাকে ফলস ইন্ডুসিয়াম বা অপ্রকৃত ইন্ডুসিয়াম বলে। এই যে ঢেকে রাখে বা আবৃত করে রাখে, এটা হচ্ছে ফলস ইন্ডুসিয়াম বা অপ্রকৃত ইন্ডুসিয়াম বলে। এবং আমরা জানি যে কোনো একটা বাচ্চা তার মায়ের অমরা বা প্লাসেন্টার মধ্যেই তো থাকতেছে। তা তোমাকে যদি এখানে প্রশ্ন করে স্পোরাঞ্জিয়াম গুলো কোথা থেকে উৎপন্ন হয় বা কিসের সাথে যুক্ত থাকে, আমরা বলবো অমরা বা প্লাসেন্টার সাথে যুক্ত থাকে। আচ্ছা, এখন এই স্পোরাঞ্জিয়াম গুলার দুইটা ভাগ, একটা হচ্ছে বৃন্ত আর একটা হচ্ছে ক্যাপসুল। এই ক্যাপসুলের আবার তিনটা ভাগ, একটা তো বৃন্তই, একটা হচ্ছে তোমার অ্যানুলাস, এবং আরেকটা হচ্ছে স্টোমিয়াম। মনে করো এইটা হচ্ছে একটা ক্যাপসুল, এই জায়গাটা হচ্ছে বৃন্ত। ক্যাপসুলের এই যে অংশটা, এটা হচ্ছে অ্যানুলাস, এটা হচ্ছে ঢাকনার মতো একটা অংশ। ঠিক আছে, অ্যানুলাসটা কিসের মতো একটা অংশ? ঢাকনার মতো। এবং এরা হচ্ছে পানিগ্রাহী। তার মানে যখনই পানির সংস্পর্শে আসে এই ঢাকনাটা খুলে যায়। এন্ড ভেতরে তাহলে কি আছে? স্পোরাঞ্জিয়ামের ভেতরে কি থাকে? অনেকগুলো স্পোর মিলেই তো স্পোরাঞ্জিয়াম তৈরি করে। তাহলে এর ভেতরে থাকে স্পোর, যে স্পোরগুলা বের হয়। আমরা বলছিলাম স্পোরগুলা কোন প্রকৃতির হয়? হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড মানে আবার কোন পর্যায়ে? গ্যামেটোফাইটিক পর্যায়ে। তার মানে এই যে একটা স্পোরোফাইটিক পর্যায়ের বডি থেকে শুরু করে কি তৈরি হয়ে গেল? গ্যামেটোফাইটিক পর্যায়ে তৈরি হলো। মানে কি ফার্ন প্রোথেলাসের গঠনে আমরা যাব। তার আগে এখানে কিছু কাহিনী আছে, সেটা হচ্ছে এই যে তোমার স্পোরাঞ্জিয়াম, এর ভেতরে প্রথমে থাকে হচ্ছে স্পোর মাতৃকোষ। স্পোর মাতৃকোষ। তুমি মনে রাখবা যে কোনো মাতৃকোষ কিন্তু ডিপ্লয়েড। যে কোনো মাতৃকোষ কি? ডিপ্লয়েড। এরা টেট্রাড নির্মাণ করে, স্বাভাবিক। তাহলে একটা থেকে কয়টা স্পোর তৈরি করে? 4টা। তো ওরা বলে যে এরকম প্রত্যেকটা স্পোরাঞ্জিয়ামের ভেতরে স্পোর মাতৃকোষের সংখ্যা হচ্ছে 16টা। তাহলে স্পোর মাতৃকোষ যদি 16টা থাকে, তাহলে একটা স্পোরাঞ্জিয়াম থেকে সর্বমোট কি পরিমাণ স্পোর উৎপন্ন হবে বলতো? না না, আবারও বলি, ভেরি গুড, ঠিক আছে, 64। কারণ কি দেখো, একটা স্পোর মাতৃকোষ থেকে তৈরি ছিল 4টা, আর ওরা আছে 16টা। তাহলে 16 × 4 মানে কয়টা? 64টা স্পোর তৈরি হবে। তাহলে এইভাবে হচ্ছে সে স্পোরোফাইটিক পর্যায়ে সমাপ্ত করে কিসে যাবে? 64টা হ্যাপ্লয়েড মানে গ্যামেটোফাইটিক পর্যায়ে যাবে। এখন এর গ্যামেটোফাইটটা আমরা শুরুতেই বলছি স্বাধীন স্বতন্ত্র, নাম হচ্ছে প্রোথেলাস। দেখতে হৃৎপিণ্ডের মতো। এরও উপরে একটা প্রান্তীয় খাঁজ আছে, যে খাঁজের চারপাশে ফ্লাস্ক আকৃতির গঠনগুলা পাওয়া যায়, মানে কি আর্কিগোনিয়াম পাওয়া যায়। আর নিম্ন দেশে এক কোষী রাইজয়েড বিদ্যমান, যে রাইজয়েডের মাঝখানে মাঝখানে গোলাকার বৃন্তযুক্ত অ্যান্থেরিডিয়াম পাওয়া যায়। তাহলে দেখো, উপরে ফ্লাস্ক আকৃতির আর্কিগোনিয়াম আর নিচে অ্যান্থেরিডিয়াম পাওয়া যাইতেছে। তাহলে যদি বলে এই ফার্ন প্রোথেলাস সহবাসী না ভিন্নবাসী? সহবাসী। একলিঙ্গ না উভলিঙ্গ? উভলিঙ্গ। এবং যেহেতু সে স্বাধীন স্বতন্ত্র, তাহলে নিজের খাবার নিজে তৈরি করে, তাহলে কালার কি? সবুজ। এখন আমরা জানি শুক্রাণু ডিম্বাণুর মধ্যে চলনক্ষম কে? শুক্রাণু। তাহলে এই শুক্রাণুগুলোও চলনক্ষম। ব্রায়োফাইটার শুক্রাণুতে চলনোপযোগী ফ্লাজেলা ছিল কয়টা? 2টা। তোমাকে যেটা প্রশ্ন করবে, তাহলে টেরিডোফাইটার শুক্রাণুতে ফ্লাজেলার সংখ্যা কয়টা? তুমি বললা 4টা। টেরিডোফাইটার শুক্রাণুতে ফ্লাজেলার সংখ্যা কয়টা? 4টা। কিছু বইয়ে লেখা ছিল এইটাই, কিন্তু রিসেন্টলি যতগুলা বই আসছে তারা আর সংখ্যায় না, যে তারা ডিরেক্ট বলে দিচ্ছে যে এর ফ্লাজেলার সংখ্যা হচ্ছে বহু। তাহলে ব্রায়োফাইটা হচ্ছে দ্বি ফ্লাজেলা বিশিষ্ট, কিন্তু টেরিডোফাইটা কি? বহু ফ্লাজেলা বিশিষ্ট।
আমরা 4টা মনে রাখবো না, আমরা খালি মনে রাখবো ব্রায়োফাইটা হচ্ছে 2 আর টেরিডোফাইটা কি বহু ফ্লাজেলা বিশিষ্ট, কথা শেষ। এবং এখানেও কি আবার উওগ্যামাস হবে, তরল মাধ্যম প্রয়োজন। তা এখানে আরেকটু ডেফিনেটলি স্পেসিফিক ভাবে বলছে যে শুক্রাণুটা কিভাবে জানে যে ওইখানেই ডিম্বাণু আছে। তার মানে অবশ্যই ডিম্বাণু এমন কোন পদার্থ তৈরি করে যা কিনা শুক্রাণুকে আকৃষ্ট করে। তারা একটা চিনি জাতীয় সুগন্ধিযুক্ত দ্রব্য তৈরি করে যার নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড। ঠিক আছে, ডিম্বাণু ম্যালিক অ্যাসিড তৈরি করবে যা শুক্রাণুকে আকৃষ্ট করবে। নিষেক হবে, নিষেকের ফলে আবার কি জাইগোট মানে উস্পর আবার কি একটা স্পোরোফাইটিক উদ্ভিদ তৈরি করে ফেলবে। তা দেখো একই দশার পুনরাবৃত্তি হইল। এইটাই হচ্ছে তোমার একটা টেরিসের জীবনচক্র। আমি অযৌন জনন, যৌন জনন সবকিছু তোমাকে পড়াই দিলাম। এখানে দেখো এই অযৌন জননে আমরা শব্দগুলা খালি দাগাই। এই যে স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন হয়, 2 কিনারে ক্ষুদ্র ক্ষুদ্র স্পোরাঞ্জিয়াম থাকে। ঠিক আছে, আচ্ছা, স্পোরাঞ্জিয়ামের অভ্যন্তরে স্পোর থাকে। স্পোরাঞ্জিয়াগুলো গুচ্ছাকারে অবস্থান করে, এই গুচ্ছকে বলা হয় সোরাস। যে টিস্যু হতে স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয় বা যার সাথে যুক্ত থাকে অমরা বা প্লাসেন্টা, এই প্রান্তের একটা অংশ ঢাকনির মতো অংশকে কি বলে বলছিলাম? ফলস ইন্ডোসিয়াম। সোরাস উৎপন্নকারী পাতাকে কি বলে? স্পোরোফিল। স্পোরাঞ্জিয়াম কি দ্বারা গঠিত? বৃন্ত ক্যাপসুল। ক্যাপসুলের অংশ হচ্ছে 3টা, অ্যানুলাস, স্টোমিয়াম, বৃন্ত। বলছিলাম অ্যানুলাসটা হচ্ছে ঢাকনি এবং এরা কি পানিগ্রাহী। এবার দেখো স্পোর উৎপাদনের যে ব্যাপারটা, ভিতরে স্পোর মাতৃকোষ থাকে এবং মাতৃকোষ সবসময় কি থাকে? ডিপ্লয়েড। প্রতিটা স্পোরাঞ্জিয়ামে কয়টা মাতৃকোষ থাকে? 16টা। এবং এরা কি করে দেখো হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করে, যেখানে একটি স্পোরাঞ্জিয়াম থেকে কয়টা তৈরি হয়? 64টা। এখানে টেরিডোফাইটের অর্থনৈতিক গুরুত্বটা আগে দিয়ে দিছি, তোমার বই লাস্টে আছে। সেটা হচ্ছে এটাকে কি হিসেবে ব্যবহার করা যায়? এটাকে সার হিসেবে ব্যবহার করা যায়, ঘর সাজানোর কাজে ব্যবহার করা যায়, শাক হিসেবে ব্যবহার করা যায়। ঠিক আছে, আবার অন্য একটা রাইটারের বইয়ে বলছে এটা প্রাকৃতিক উৎপাদক হিসেবে কাজ করা যায়, এদের ফ্রন্ট মানে পাতা জ্বালানি বেড়ার উপকরণ হিসেবে ব্যবহার করা যায়, টেরিসের কচিকাণ্ড কৃমিনাশক হিসেবেও ব্যবহৃত হয়। এটা হচ্ছে আলিম স্যারের বই থেকে নেওয়া এই 3টা জিনিস। আর জননের কথাগুলো তো আমি যা পড়াইছি এখানে তাই লেখা আছে, এখানে দ্বিতীয়বার আর বলতেছি না। যৌনক্রম তো বিষমাকৃতির বা অসমাকৃতির হেটারোমরফিক, তোমাকে আগেই পড়ানো। এবার দেখো গ্যামেটোফাইটিক পর্যায়টা, যেটা আরেক নাম কি বলছি? প্রোথ্যালাস। কি আকার? হৃৎপিণ্ডাকার। কি কালার বলছিলাম? সবুজ। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলছি নিম্ন দেশে কি আছে? রাইজয়েড আছে, এককোষী। এরাও কি আছে? অগ্রস্থ খাজ আছে। এরা কি স্বতন্ত্র স্বভোজী, উভলিঙ্গ এবং সহবাসী। যে শব্দগুলো আমি তোমাকে ব্যবহার করছি সবগুলো শব্দ এখানে আছে। যৌনজননের ব্যাপারে আসো, আর্কিগোনিয়াম, অ্যান্থেরিডিয়াম। আচ্ছা, আর্কিগোনিয়ামের ব্যাপারে আসো। এখানে কি থাকে? গ্রীবা কোষ আর উদরীয় কোষ। কারণ আমরা তোমাকে বলছিলাম না এটা ফ্লাস্কের গঠন হচ্ছে এই, তাহলে এই জায়গাটা হচ্ছে গ্রীবা, এই জায়গাটা উদর, এটাই বলছে গ্রীবা এবং উদর। তো উদরীয় নালী কোষ থাকে, গ্রীবা কোষ থাকে, এগুলো নর্মাল রিডিং পড়লেই চলবে। অ্যান্থেরিডিয়াম দেখো গোলাকৃতি, এইটা পড়তে হবে। এর ভেতরে শুক্রাণু মাতৃকোষের সংখ্যা দেখো 20 থেকে 50টা। তাহলে যদি অপশন রেঞ্জে থাকে যে একটা অ্যান্থেরিডিয়ামে শুক্রাণু মাতৃকোষের সংখ্যা কত, তখন তুমি 20 থেকে 50 দিবা। আর যদি তোমার কাছে ডিরেক্ট চায় মানে একটা সংখ্যা, তখন তুমি অ্যান্সার দিবা হচ্ছে 32। রেঞ্জে থাকলে 20 থেকে 50 আর ডিরেক্ট থাকলে আমরা কি বলবো? 32। কয় ফ্লাজেলা বিশিষ্ট? বহু ফ্লাজেলা বিশিষ্ট। কোন মাধ্যম দরকার? পানি। এখানে দেখো আবার দিয়ে দিছি। এর আর নাম কি? সানফার্ন, ঢেকি শাক। পৃথিবীতে প্রজাতির সংখ্যা, বাংলাদেশেরটা আমার দরকার। গ্যামেটোফাইটের বৈশিষ্ট্য হৃৎপিণ্ড, স্বতন্ত্র স্বভোজী, সহবাসী, প্রোথ্যালাস। এই দেখো স্পোর বা জাইগোট স্পোরোফাইট পর্যায়ের প্রথম কোষ, স্পোর বা রেণু গ্যামেটোফাইট পর্যায়ের প্রথম কোষ। যৌনক্রম সুস্পষ্ট, হেটারোমরফিক। আচ্ছা, বৈশিষ্ট্য আর দরকার নাই, এগুলো আমার অলরেডি পড়ানো হয়ে গেছে। এখন দেখো ব্রায়োফাইট আর টেরিডোফাইটের মধ্যে পার্থক্য। একটা দেহ কি? গ্যামেটোফাইটিক এবং থ্যালয়েড। এটা কি? স্পোরোফাইটিক এবং মূলকাণ্ড পাতে ভাগ করা যায়। মসের মধ্যে বা ব্রায়োফাইটায় স্পোরোফাইটটা কি করে? পুরাপুরি নির্ভরশীল, কিন্তু এর মধ্যে কোনো নির্ভরশীলতা আছে না, এই কারণে দুইজনই দেখো স্বতন্ত্র উদ্ভিদ। এর গ্যামেটোফাইটিক অংশের নাম কি? রাইজয়েড কাণ্ড পাতা, আর ওটার নাম হচ্ছে রাইজয়েড আর হৃৎপিণ্ডাকার পাতার ন্যায় অংশ। স্পোরোফাইট, এটা দরকার নাই। স্পোরের অঙ্কুরোদ্গমে কি তৈরি করে? প্রোটোনেমা, আর ওটা হচ্ছে প্রোথ্যালাস।
ব্রায়োফাইটায় সবসময় হোমোস্পোরাস মানে স্পোরগুলা সেম আকার। টেরিডোফাইটায় হোমো হইতে পারে, হেটারো হইতে পারে, যদিও ম্যাক্সিমাম হোমোস্পোরাসই হয়। এবার আসো রেমেন্টা, সোরাস, ভাস্কুলার টিস্যু, এই তিনটা জিনিস কোথায় পড়ছো? এই তিনটা জিনিসই তুমি পড়ছো হচ্ছে ফার্নের মধ্যে। শুক্রাণু দ্বি ফ্লাজেলা, বহু ফ্লাজেলা বিশিষ্ট, প্রজাতি দরকার নাই। এবার আসো সবগুলা সংখ্যা এক করে দিছি, কিন্তু আমরা অবশ্যই পড়বো কি? আমরা পড়বো হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশে এবং বাংলাদেশে। তুমি বাকিটুক রিডিং পড়তে পারো, আমি তোমার জন্য সব বইয়ের তথ্য নিয়ে আসছি যেন কোনো গ্যাপ না থাকে। তুমিও পড়ার সময় সবই পড়বা, কিন্তু তুমি মুখস্থ করবা কি? তুমি মুখস্থ করবা হচ্ছে যে জায়গাগুলো হচ্ছে বাংলাদেশে প্রাপ্ত কথাটা লেখা আছে। সেম কথা টেরিসেরও বাংলাদেশে প্রাপ্ত শুক্রাণুর সংখ্যা আমি তোমাকে পড়াইছি। প্রতিটা স্পোরাঞ্জিয়ামে স্পোর মাতৃকোষ থাকে কয়টা? 16টা। স্পোর তৈরি হয় কয়টা? 64টা। ওই দেখো শুক্রাণু মাতৃকোষ রেঞ্জে থাকলে উত্তর দিতে বলছে 20 থেকে 50, আর সরাসরি থাকলে অ্যান্সার কি দিতে বলছিলাম? 32। আর এই সংখ্যাগুলো আজিবুর স্যারের বই আছে, যেটা এখানে তুলে দেওয়া হয়েছে। সব বিশেষ নাম: লোয়ার ক্রিপ্টোগ্যামাস শৈবাল ছত্রাক, উভচর উদ্ভিদ ব্রায়োফাইটা, হায়ার ক্রিপ্টোগ্যামাস ব্রায়োফাইটা টেরিডোফাইটা, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস টেরিডোফাইটা, অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নতকে টেরিডোফাইটা, ফার্নের পাতার নাম কি? ফ্রন, কুণ্ডলিত পাকানো অবস্থার নাম কি? সার্সিনেট ভার্নেশন, প্রতিটা পত্রখণ্ড কি? পিনা, ব্রায়োফাইটার স্বর্গ বলা হয় কাকে? দার্জিলিংকে, ঢেকি শাক কোনটা? ব্রায়োটেরিস, হেটারোমরফিক জনুক্রম কার? ব্রায়োফাইটা টেরিডোফাইটা দুইজনেরই, সানফার্নকে? টেরিস, স্পোরাঞ্জিয়াম বহনকারী পাতার নাম কি? স্পোরোফিল, কুণ্ডলিত কচি পাতার নাম কি? ক্রোজিয়ার, শল্কপত্র কি? রেমেন্টাম, আর লিভারওয়ার্ট মানে কি? হেপাটিকি গোত্রের যারা তারা। এটা হচ্ছে তোমার বইয়ে সেম জিনিসগুলা। এই যে এখানে যা যা লেখা আছে 23টা পয়েন্ট, তুমি রিডিং পড়লে দেখবা কোনোটাই তোমার বাদ নাই, সবগুলাই আমি তোমাদের পড়াই দিছি। তো এই হচ্ছে আমাদের পড়া। তো দেখো যেটা সেটা হচ্ছে আমরা চেষ্টা করছি তোমার জন্য এই লেকচারটা, যেহেতু তুমি এইচএসসি বা একাডেমিকে খুব বেশি গুরুত্ব দিয়ে বা অনেকে পড়েই নাই, একদমই না পড়া একটা চ্যাপ্টার যেহেতু আজকে তোমার সামনে আমি তুলে ধরছি, আমি নিজেও খুব ভয় ছিলাম যে আসলে যাই বলি অর্ধেকের বেশি যদি মাথার উপর দিয়ে যায় তাহলে তো সমস্যা। কিন্তু আমি তোমাদের ক্লাসে যারা মানে জয়েন করেছিল এবং যারা অ্যান্সারগুলো দিছো, আমি খুবই ইমপ্রেসড যে না তোমরা আসলে, আমি যতটুকু বুঝতে পারলাম যে যতক্ষণ পড়াইছে ততক্ষণ তো ঠিকই তোমরা অ্যাটেন্টিভ ছিলে এবং মনে রাখতে পারছো কথাগুলা। এখন যদি তুমি জিনিসটা বন্ধ করে দাও তাহলে কি হবে? সাথে সাথে মাথা থেকে নাই হয়ে যাবে। তোমার জন্য সবচেয়ে ভালো হবে কি, এখন একটু হয়তো চা কফি নাস্তা হালকা পাতলা খেয়ে সুন্দর মতো বইটা নিয়ে একটু বসে যাও। আমি তো বলছি জাস্ট 1.5 ঘন্টা টাইম ইনভেস্ট করো তুমি এই লেকচারটার পিছনে। গ্যারান্টেড যে তোমার ভবিষ্যতে এই চ্যাপ্টারটার পিছনে কখনোই এরকম সময় আর দেওয়া লাগবে না। এই চ্যাপ্টারটা তুমি এরপর থেকে যতবারই পড়ো না কেন, তোমার দেখা যাবে সর্বোচ্চ সময় লাগতেছে 25 থেকে 30 মিনিট। কিন্তু তোমাকে অবশ্যই এখন এই চ্যাপ্টারের পিছনে একটু টাইম ইনভেস্ট করতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পড়া। তো আশা করব সবাই আমি যেভাবে বলছি একটু কথাটা শুনবা। ইনশাল্লাহ সামনে বেঁচে থাকলে আমাদের আবার দেখা হবে। হয়তো আমরা আরো কিছু ট্রায়াল ক্লাসে এরকম হয়তো তোমাদের সাথে দেখা হবে। আর পরবর্তীতে যখন আমরা রেগুলার ব্যাচ শুরু করব তখন তো হয়তো সামনাসামনি অনেক সময় দেখা হয়ে যাবে। তো কারো যদি কখনো সমস্যা থাকে তোমরা অবশ্যই এই পোস্টের মধ্যেও লিখতে পারো, আর আমরা তোমাদেরকে প্রত্যেকটা জিনিসই প্রোভাইড করে দেবো। ক্লাসটা তো থাকবেই, আমরা চেষ্টা করব যে তোমাদেরকে এই পিডিএফটাও যেন আমরা তোমাদেরকে পৌঁছায় দিতে পারি। এটার জন্য মেডিকোর যে অ্যাডমিন প্যানেল আছে তারা তোমাদের জন্য যে সার্ভার আছে সার্ভারে হয়তো এই জিনিসগুলো আপলোড করে দিবে। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।